আমরা মহাবিশ্বে দুইটা জিনিস নিয়ে আমাদের মহাবিশ্ব গঠিত, একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। আমরা যেখানেই যাই না কেন, যেটাই দেখি না কেন আমাদের চোখ দিয়ে, আমরা হয়তো পদার্থ দেখব, না হলে শক্তি দেখব। এই দুইটার মধ্যে আমরা একটা দেখবো, আর মানে অন্যগুলো দেখার খুব বেশি একটা সুযোগ হয়তো হবে না। বিজ্ঞানীরা বলছেন যে হয়তো গ্যালাক্সিতে বিভিন্ন মঙ্গল গ্রহে প্লাজমা নামে কিছু পদার্থ থাকে, কঠিন এবং তরল বায়বীয়, কিন্তু মোটা দাগের কথা হচ্ছে যে শক্তি এবং পদার্থ নিয়ে পৃথিবীটা গঠিত। এবং এই শক্তিটা বোঝা না বোঝার কারণে এবং হোমিওপ্যাথি এলোপ্যাথি নিয়ে আমাদের মধ্যে ফাইটিং হয়, জাস্ট এই শক্তিটাকে না বোঝা বা শক্তিটাকে অস্বীকার করার কারণে, আর কিছুই না। তাহলে সমস্ত মেডিকেল সায়েন্স একদিকে, হোমিওপ্যাথি মেডিকেল সায়েন্স একদিকে, বিকজ হোমিওপ্যাথি মেডিসিন কাজ করে শক্তি নিয়ে, আর বাকি যেগুলো যত আছে এলোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক, ন্যাচুরোপ্যাথি, এনি কাইন্ডস যেগুলো আছে, হার্বাল হোক, যত প্রকার মেডিসিন আমরা পৃথিবীতে দেখি, সমস্ত প্রকার মেডিসিন কাজ করছে ক্রুড ফর্ম নিয়ে বা পদার্থ নিয়ে কাজ করছে। এটা হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্ট। আচ্ছা, সেই জন্য আমরা অনেক সময় উপহাসের শিকার হচ্ছি, বা আমরাও নিজেদের মধ্যে সন্দেহ প্রকাশ করছি। আশা করছি আজকে অনেকটা সন্দেহ দূর হয়ে যাবে। আজকে আমি একটু করে জাস্ট একটু বলে রাখি। দেখো, আমি একটু জুম করে নিয়ে আসি ছবিটা। এখানে নাপা এক্সট্রা লেখা, প্যারাসিটামল এটা হচ্ছে জেনেরিক নাম, মানে মূল উপাদানটা হচ্ছে প্যারাসিটামল, আর নাপা হচ্ছে কোম্পানির নাম। 500 mg, এমজি মানে হচ্ছে মিলিগ্রাম, ওকে, মিলিগ্রাম। আর ঠিক বাম পাশে যে ছবিটা, চায়না অফিসিনালিস দেখতে পাচ্ছ, 30 CH লেখা। এখানে হচ্ছে এমজি ছিল, এখানে সিএইচ ছিল। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্ট, এবং ইজ এ হিউজ ডিফারেন্ট বিটুইন দ্য এলোপ্যাথি মেডিসিন অর দ্য কনভেনশনাল মেডিসিন, দ্য হোমিওপ্যাথি মেডিসিন। এখানে সি দিয়ে প্রকাশ করছে সেন্টিসিমাল, এবং এই স্কেলটা যেহেতু হ্যানিম্যান আবিষ্কার করেছেন, সেই জন্য ওনাকে আমরা সম্মান করে এখানে ওনার নামটাকে, প্রথম অক্ষরটাকে আমরা এখানে সংযুক্ত করে সিএইচ বলেছি। তার মানে এখানে এই মেডিসিনটা যেখানে এখানে আছে, সেটার আমরা পরিমাণ নির্ণয় করছি না, পরিমাণ বলতেছি অন্য হিসাবে, নিট হিসাবে, কিন্তু আমরা বলতেছি তার শক্তি। আর এখানে যেটা করা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা ট্যাবলেটের মধ্যে, আমরা এখানে ট্যাবলেট দেখতে পাচ্ছি নিচে, ট্যাবলেট, এই ট্যাবলেট গুলোর মধ্যে 500 গ্রাম করে প্যারাসিটামল, এই যে কম্পোনেন্ট যেটা আছে, উপাদান যেটা আছে, এটা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক একটা ডিফারেন্ট, এবং খুবই গুরুত্বপূর্ণ ডিফারেন্ট। এই দুইটা ডিফারেন্ট আমাদের না বোঝার কারণে আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে নিজেদেরাই অনেক সময় কনফিউশনে ভুগি। এখন আসি যে পটেন্টাইজেশনের ব্যাপারটা আসলে কিভাবে আমাদের হ্যানিম্যানের মাথায় আসলো। সেটা আমাদের আসলে একটু চিন্তা করা যাক, যে পটেন্টাইজেশন এই জিনিসটা আসলে কিভাবে এই জিনিসটা হইলো জিনিসটা। এখন একটু করে আগে একটু জেনে রাখি যে পটেন্টাইজেশন জিনিসটা কি, যে শক্তিকৃত করা। কোনো জিনিসকে শক্তিকৃত করা বলতে কি বোঝানো হয়? যেমন ধরো, আমি এখন আমার বাসায় বসে কথা বলছি, আমার এই কথাটা হচ্ছে ট্রান্সফার হয়ে বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, তোমরা বাংলাদেশের এক একজন এক এক জায়গায় আছো, তোমাদের সেই ইন্টারনেটের কেবলের ভিতর দিয়ে, যে তারপরে ফোনের নেটওয়ার্ক, ওয়াইফাই নেটওয়ার্ক সিগন্যাল, সেখানে যে, এবং সেই আমার এই বিদ্যুৎ শক্তিটাকে তোমার মাইক্রোফোনে যে, তোমার হেডফোনে যে, সেটাকে আবার আমার এই কথাটাকেই কিন্তু ট্রান্সফার হয়ে তোমার কাছে কিন্তু পৌঁছাচ্ছে। কিন্তু মাঝখানে দেখো অনেকগুলো স্টেজ কিন্তু পার হয়ে যাচ্ছে, ইলেকট্রনের গতি অনেক বেশি, সেই জন্য মুহূর্তেই হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা কিন্তু ক্যাপচার করতে পারছি না। ঠিক পটেন্টাইজেশনের ব্যাপারের মধ্যে এরকম একটা ব্যাপার কিন্তু হয়, এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের কাছে আছে, যেটা চোখে দেখা যায় না, যেটা হচ্ছে ল্যাবরেটরিতে এখন পর্যন্ত ওইভাবে হয়তো প্রবিং করা সুযোগ হয়নি, কিন্তু একটা ফিল করা যায়। যেমন আমি কথা বলছি, তোমরা বুঝতে পারছো ব্যাপারটা এমন। সূর্যের আলো আমরা কি বলি, যে অনুভব করতে পারি, গরম লাগে আমাদের, ফ্যানের বাতাস আমাদেরকে ঠান্ডা লাগে। ঠিক ব্যাপারটা, যে শক্তি ধরা যায় না, ছোঁয়া যায় না, ব্যাপারটা অনেকটা এরকমই। তো পটেন্টাইজেশনের ধারণাটা আসলে কি হোমিওপ্যাথিক দৃষ্টিতে, তাহলে এটা কি? সেটা হচ্ছে ম্যাথমেটিকও বলতেছে এখানে। হ্যাঁ, ম্যাথমেটিকও বলতে হচ্ছে এখানে গাণিতিক একটা হিসাব হয় এখানে, এবং এই হিসাবটা শুধু গাণিতিক ভাবেই হয় না, এখানে একটা প্রসেসের মাধ্যমে হয়। সেটা হচ্ছে ম্যানুয়ালি তৈরি করতে হয়, হাত দিয়ে হোক, এখন মেশিনের মাধ্যমে তৈরি করা হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে ম্যাথমেটিকো মেকানিক্যাল, মানে হিসাব নিকাশ করে যেতে হবে, একটা প্রসেস, বাই ভার্চু অফ হুইচ দ্য ইনহেরিটেড ডরমেন্ট ডাইনামিক ক্রিয়েটিভ পাওয়ার অফ ডার্ক। মানে এই শব্দগুলো একটু কঠিন লাগবে তোমাদের কাছে। এখানে বলতেছে যে এটা একটা প্রসেস, গাণিতিক একটা প্রসেস, যেটা আমাদের
যে অন্তর্নিহিত ইনহেরিটেড তার ভিতরে যে একটা শক্তি আছে, লুকায়িত আছে, সেই শক্তিটা একটা কিউরিটিভ পাওয়ার আছে, এটা অ্যারোস্ট করতেছে, সক্রিয় হইতেছে অথবা ইনক্রিজড হচ্ছে বাই মডিফাইং ড্রাগ স্ট্রেংথ। মানে আমরা যখন একটা ড্রাগটাকে, সাপোজ ধরো 1 চিমটি লবণ, এটা খেলে খুব বেশি একটা আমাদের ইফেক্টিভ হয় না, কিন্তু এই লবণটাকে যদি আমরা স্কেলের মাধ্যমে যদি আমরা শক্তিকৃত করি, তাহলে এই লবণটাই অনেক ডিজিজের ক্ষেত্রে কিউরিটিভ পাওয়ার হিসেবে কাজ করতেছে। এটাই কথাই বলা আছে, অর ড্রাগ পাওয়ার to dynamic power through simultaneous and successive process of dilution and friction in definite order according to the pharmacopoeia। এই সংজ্ঞাটা একটু তোমাদের কাছে এলোমেলো লাগতে পারে, কিন্তু আমি একটু সহজ করে যদি বলতে চাই যে এটা আসলে একটা প্রসেস। দিস ইজ এ প্রসেস যার মাধ্যমে হচ্ছে একটা হোমিওপ্যাথি মেডিসিন তৈরি হয়। কোত্থেকে তৈরি হয়? একটা র ম্যাটেরিয়াল থেকে তৈরি হয়, কাঁচা মাল। যেমন পেঁয়াজের কথা বললাম, এরকম সাপের বিষ হতে পারে, ভাইরাস হতে পারে, তারপরে কোনো গাছের পাতা হতে পারে, সেখান থেকে তৈরি হয়। এবং সেটা কি করা হয়? সেটার সাথে এক্সট্রাক্ট তৈরি করা হয়, অ্যালকোহল অথবা সুগার অফ মিল্ক অথবা ওয়াটার অ্যাড করার পরে সেটা কনসেন্ট্রেশনটা, ঘনত্বটা কমিয়ে দেওয়া হয়। তার মানে আমি এই যে পরের যে বললাম, এই ডেফিনেশনটা আমাদের কাছে একটু সহজ লাগে বেশি, এখানে একটু এই ডেফিনেশনটা একটু কঠিন করে লেখা আছে এখানে। সহজ কথায় আমরা একটা র ম্যাটেরিয়াল থেকে একটা ম্যাথমেটিক্যালসের মাধ্যমে সেই র ম্যাটেরিয়ালের শক্তিকৃত মাধ্যমে তার ভিতরের গুণাগুণগুলো যেগুলো আছে, তার ডাইনামিক পাওয়ার যেগুলো আছে, সেগুলোকে জাগিয়ে ওঠা, ফুটিয়ে তোলা, সুপ্ত যে ব্যাপারগুলো থাকে, ডরমেন্ট যে ব্যাপারগুলো থাকে, সেই জিনিসগুলোকে সক্রিয় করে তোলা, অ্যারোস্ট করে তোলা। এটাই হচ্ছে আমাদের কাজ। তোমরা ডেফিনেশনটা আমি আরেকটু সহজ করে, আরেকটা বইয়ের মধ্যে আছে, এটা আমি দিয়ে দিব রে। তোমরা আগে আমার কথাটা বোঝো, এটা মুখস্থ করার দরকার নেই, এই বেসিক কনসেপ্টটা বোঝো। তার মানে হচ্ছে যে আমরা যখন কোনো একটা জিনিসটাকে, তার মানে কোনো একটা পাতাকে যদি আমরা এখান থেকে যদি পাতার লিপ যদি নেই, লিপ থেকে যদি আমরা এখান থেকে রস বের করি, সাপোজ ধরো এটা হচ্ছে বেলাডোনার পাতা, হ্যাঁ, বেলাডোনা একটা গাছ আছে আমাদের। আহ এখান থেকে তোমরা এই পাতাটা সংগ্রহ করলা, তারপরে পাতার থেকে আমরা জুস এক্সট্রাক্ট করলাম, ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই নিয়ে আসার পরে এটার সাথে আমরা অ্যালকোহল হতে পারে, তারপর সুগার অফ মিল্ক হতে পারে, ওয়াটার হতে পারে, এক একটা জন্য এক একটা, আমরা বলবো কোনটার জন্য কোনটা। তাহলে কি হচ্ছে, এই যে এটার ভিতরের এই রসের মধ্যে, এই এক ড্রপের মধ্যে যেরকম উপাদান ছিল, গুণাগুণ ছিল, সেটা আরো অনেক বেশি পরিমাণ ফিল দখল করে ফেলছে। আমরা জানি যে আদা এটা ভালো আমাদের শরীরের জন্য, কালো জিরা এটা আমাদের শরীরের জন্য ভালো, ভেষজ হিসেবে অনেকেই খাই আমরা। কিন্তু আমরা যদি এই আদা, এলিয়াম স্যাটাইভাম বলি এটাকে, এটা যদি আমরা শক্তিকৃত করি আদা রসটাকে নিয়ে, তাহলে দেখা যাচ্ছে এটার কাজ করার ক্ষমতা আরো অনেক বিশাল পরিমাণে হয়ে যায়। তখন আমাদের সমস্ত শরীরের মধ্যে একটা ক্যাপাসিটি তৈরি হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে পটেন্টাইজেশন, শক্তি। তাহলে বুঝতে পেরেছ যে এই পটেন্টাইজেশনের ধারণাটা, এই পটেন্টাইজেশনটা আসলে কেন করা হইতেছে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। মোটামুটি এইটুকু আমরা ধারণা রাখো। ডেফিনেশন তোমরা তোমাদের মতো করে পড়ে নিবা, কোনো সমস্যা নেই। ডেফিনেশন আমার হচ্ছে বোঝার ব্যাপার না, আমার হচ্ছে যে একটা ড্রাগ সাবস্টেন্স থাকবে। তার আগে ড্রাগ, রেমেডি, মেডিসিন এই জিনিসটা আমরা জানি। ড্রাগ মানে হচ্ছে যেটা সরাসরি ভেষজ ফর্মে পাওয়া যায়, এটাকে কিছুই করা হয় না, সরাসরি গাছ থেকে তুমি ধরো নিয়ে আসছো, ধরো একটা ফল নিয়ে আসছো, স্ট্রবেরি নিয়ে আসছো, স্ট্রবেরি এখান থেকে আমরা ব্লেন্ড করে জুস এক্সট্রাক্ট করলাম, বের করলাম, এটাই হচ্ছে ড্রাগ সাবস্টেন্স ধরতে পারে, র ম্যাটেরিয়াল ক্রুড ফর্মে আছে। এটার সাথে আমরা যখন অ্যালকোহল মিক্স করি, তখন আমরা পটেন্টাইজ করব, তখন এটা আমাদের রেমেডি, মেডিসিন হবে, মেডিসিন। আর মেডিসিনটা যখন কোনো একটা পার্টিকুলার ডিজিজের জন্য দিব, প্রেসক্রিপশন করব, ওইটা তখন রেমেডি হবে। রেমেডিটা শুধুমাত্র আমরা বলি, রেমেডিটা আবার অন্যান্য প্যাথি যারা আছে তারা বোঝে না, তারা শুধুমাত্র ড্রাগ আর মেডিসিনটাই বোঝে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের পটেন্টাইজেশনের একটা ধারণা আসে। আচ্ছা, তারপরে আমরা যাই একটু পরে, এটা একটা হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ ডাইনামাইজেশন। হ্যাঁ, আমি তো বললাম যে এই জিনিসটা হঠাৎ করেই কিন্তু হেনিম্যানের মাথায় কিন্তু আসে নাই, যে কারণ উনি হচ্ছে এলোপ্যাথি ডাক্তারি ছেড়ে দিয়েছেন 1790-এর দিকে। 1790 সাল, উনি জন্মগ্রহণ করেছেন 1755 সালে। তো 1755 সালের সাথে আরো তোমরা 10 বছর যোগ করো, তাহলে হয় 75। তাহলে 75 সাল থেকে মোটামুটি উনি 90 সাল পর্যন্ত, 1790 সাল পর্যন্ত, এই সময় পর্যন্ত উনি এলোপ্যাথি প্র্যাকটিস করেন, সার্জন হিসেবে কাজ করেছেন বিভিন্ন হসপিটালে। এরপরে 1796-এর দিকে
উনি যখন কালেনের ম্যাট্রিয়ামেডিকে আমরা জানি, কালেন সাহেব একটা তত্ত্ব দিয়ে গেছিল যে সিনকোনা বার্গ চায়না অফিসিনালিস, এই মেডিসিনটা দেখা যাচ্ছে যে সিমিলার সিমটম তৈরি করতে পারে, রোগের সিমিলার সিমটম তৈরি করতে পারে, এরকম একটা তত্ত্ব উনি দিয়ে গেছিল। এবং সেই জিনিসটার যদি স্মল ফর্ম খাওয়া হয় তাহলে সেই জিনিসটা আবার চলে যায়। মানে হচ্ছে যে কোনো একটা জিনিস খেয়ে যদি আমরা অসুস্থ হই, সেটার কে যদি ক্ষুদ্র করে শক্তিকৃত করে যদি খাওয়া হয় তাহলে সেই জিনিসটা চলে যায়, সেটার ক্ষতিকর উপাদানটা। তো এই কিউরিসিটি থেকে উনি চায়না অফিসিনালিস বা সিনকোনা বার্গ আবিষ্কার করলেন এটা। এখন আমরা সেই দিকের কথা না, আমরা তাহলে পটেন্টাইজেশন নিয়ে থাকি। তাহলে মূলত কি হইলো, 1796 সালে উনি একটা বই লিখলেন, সেটার নাম হচ্ছে ইজি অন এ নিউ প্রিন্সিপাল। এটা এখানে হেনিম্যান সাহেব ড্রাগ ডাইনামাইজেশন সম্বন্ধে এখানে কোনো তত্ত্ব দেননি, কারণ উনি কেবলমাত্র এলোপ্যাথি ছেড়ে আসছেন। এলোপ্যাথি তো আমরা জানি যে ক্রুড ফর্ম ইউজ করা হয়। ক্রুড ফর্ম মানে কি, ট্যাবলেট আকারে, ক্যাপসুল আকারে, সিরাপ আকারে, ইনজেকশন আকারে, তারপরে হচ্ছে অয়েন্টমেন্ট, মলম আকারে, লোশন আকারে, এই তো আমরা যেগুলো বাজারে দেখি ওগুলোই ছিল তখন। তার থেকে একটু ভিন্ন আকারে ছিল, বরং সেগুলো আর একটু কম মডিফিকেশন ছিল, এখন একটু বেশি মডিফিকেশন বা একটু পরীক্ষা নিরীক্ষা বেশি করা, এটা ছিল। তাহলে 1796 সালে উনি মোটামুটি এখানে একটু ধারণা করলেন যে একটা হোমিওপ্যাথির বিষয় সম্বন্ধে উনি একটু লেখালেখি করার বা চিন্তা ভাবনা করা শুরু করলেন এবং একটা বই লেখার চেষ্টা করলেন, ইজি অন এ নিউ প্রিন্সিপল। নতুন একটা প্রিন্সিপল দেওয়ার চেষ্টা করলেন। ওনার কাছে এলোপ্যাথি মেডিসিনের যে সাইড ইফেক্ট কিংবা সেই সময়কালে ছিল সেগুলো ওনার কাছে ভালো লাগেনি। তারপরে 1796 পরে 97 সালে উনি আর কিছুই করলেন না, সে অবজারভেশন রাখলেন। 1798 সালে, সেই সময় আমাদের সময় এখন যেরকম ভাবে পত্রিকা আছে আমরা জানি, বিভিন্ন ধরনের পত্রিকা আমরা জানি, ঠিক সেই সময় একটা জার্নাল ছিল, যে জার্নালের মধ্যে তখন তো অত পত্রিকা ছিল না। সেই জার্নালটা নাম ছিল হাফল্যান্ডের জার্নাল। তো উনি হচ্ছে সেই জার্নালের মধ্যে প্রথম প্রথম মাত্র শুরু করছেন, উনি মাত্র আহ কিছু লিখলেন, কিছু আর্টিকেল লেখা শুরু করলেন। তখনও ওনার মাথায় শক্তিকৃত বা এই সব সমস্ত কোনো কিছুই আসেন নাই। তো উনি আর্নিকা মন্টানা, আমাদের একটা মেডিসিন, এটা আমাদের গাছের শিকড় থেকে তৈরি করা হয়। তো এই শিকড় থেকে উনি তৈরি করলেন, গ্রেন হিসাবে তৈরি করেন। গ্রেন, গ্রেন মানে আমরা জানি 0.5 গ্রাম, যেটা সেই এরকম ভাবে শিকড় থেকে তৈরি করলেন। তখন উনি ওনার ভালো ধারণা ওরকম আসেনি। তারপরে ইগনিশিয়া এরকম বা ক্যাম্ফর, এই যে মেডিসিন গুলো যেগুলো আছে সেগুলো উনি তখন গ্রেন হিসাবে ইউজ করতেন। গ্রেন মানে খুবই ক্ষুদ্র পরিমাণ, গ্রেন এটা ইউজ করতেন, মানে সেটা হচ্ছে আমাদের ক্রুড ফর্মে ইউজ করতেন এলোপ্যাথি থেকে। তাহলে 1798 সালে উনি কিছু কিছু মেডিসিন উনি বললেন যে যেগুলো হচ্ছে রিমিটেন্ট ফিভার, জ্বরের ক্ষেত্রে উনি আর্নিকা, ইগনেশিয়া, ওপিয়াম, এই ওষুধগুলো উনি ইউজ করছেন একটু ক্ষুদ্র করে। সরাসরি আগে যেরকম ভাবে ছিল 1796 সালে সরাসরি দিত, ওই শুধু না করে একটু ক্ষুদ্র করে দিয়েছে, গ্রেন আকারে দিয়েছে, ক্ষুদ্র পরিমাণ হইল। তারপর তারপর উনি 1799 সালের কথা বলছে, তাহলে 1796 গেল, 98 গেল, তারপরে চলে আসে 1799 থেকে 1801 সালের দিকে। এই সময়ে এসে উনি মোটামুটি ওনার মাথায় আসলো যে স্মল ডোজ, যেটা ইনফিনিটেসিমাল ডোজ, যেটা অত্যন্ত সূক্ষ্ম, এই ধারণাটা ওনার মাঝখানে আসা শুরু হইলো, যদিও তখন পুঙ্খানুপুঙ্খভাবে আসেন নাই। সেই সময় উনি একটা আর্টিকেল লিখলেন, ট্রিয়েটাইস অফ মেডিসিন অ্যান্ড কালেকশন অফ সিলেকশন প্রেসক্রিপশন। সেখানে উনি চিন্তা করলেন যে আমরা যদি আর্সেনিক, যে একটা পয়জন আমরা জানি, আমরা দেখি যে পানিতে আর্সেনিক থাকে, তো এই আর্সেনিকটা উনি প্রথমে ক্ষুদ্র করে সে 10 ভাগের 1 ভাগ করলেন, 10 ভাগের 1 ভাগ করলেন, আর 9 ভাগ হচ্ছে এটার সাথে উনি অ্যালকোহল মিক্সিং করলেন, বা দেখা যাচ্ছে যে অন্য কিছু সুগার অফ মিল্ক মিক্সিং করলেন, বা অন্য কিছু রেখেছেন এটার সাথে। কি রেখেছেন সেটা তখন বলা যাচ্ছে না এক্স্যাক্টলি, কারণ সেই তথ্য স্পষ্ট করে দেয়া নাই। তারপরে এটা হচ্ছে ব্যাপারটা গেল। তারপরে 1802 সালে উনি প্রথম দিছিল 1/10, মানে 10 ভাগের 1 ভাগ। কিন্তু 1802 সালে ওই যে বললাম যে কোনো জিনিস প্রথম যখন শুরু করা হয় তখন তো বোঝা যায় না ভালো মন্দ, তখন কি করলেন উনি, গ্রেন যেটা আগে দিচ্ছেন, যেটা 5 ভাগের 1 ভাগ গ্রেন, বা দেখা যাচ্ছে যে 2 গ্রেন 3 গ্রেন করে দিয়েছেন, উনি চিন্তা করলেন গ্রেনটাকে আরো ছোট করা যায়। কি করলেন, গ্রেনটাকে উনি ক্ষুদ্র ক্ষুদ্র করে 2000 ভাগ করলেন, আবার কোনোটাতে হচ্ছে 40,000 ভাগ করলেন। এত ক্ষুদ্র করেছেন, করতে করতে সেখানে 1 গ্রেন ইউজ করতেন 1802 সালে। তারপরে 1803 সালের দিকে উনি যেটা করলেন, উনি এক্সপিরিয়েন্স করলেন যে কিছু কিছু মেডিসিন সেগুলোকে আমরা হাই ডিলিউশন করতে পারি।
এবং হাইড্রেশন করার ফলে দেখা যাচ্ছে এটার যে পরিধি যেটা আছে, কাজ করার ব্যাপকতা যেটা আছে, সেই জিনিসটা অনেকটা বেড়ে যায়। এবং সেটা উনি 1803 সালে ওনার মাথায় আসলো, উনি কিছুই করলেন না, জাস্ট এইটুকু শুধু ওনার মাথায় ভাবনায় আসলো। 1804 থেকে 11 সাল এই সময় পর্যন্ত দেখা যাচ্ছে উনি এই মেডিসিন গুলো নিয়ে একটা বিশাল কাজ করলেন। তখন একটা জার্নাল লিখলেন, মেডিসিন অফ এক্সপিরিয়েন্স। কারণ উনি 96 থেকে যাত্রা শুরু করেছেন, 1796, 1803 সাল, মোটামুটি হচ্ছে ধরো এদিকে 3 বছর, ওদিকে 6 বছর, 9 বছর। তো 9 বছর নিয়ে একটা কাজ করতে করতে দেখা যাচ্ছে যে উনি মোটামুটি 1805 সালের দিকে ওনার একটা ভালো ডায়নামাইজেশন সম্বন্ধে একটা ধারণা আসলো। তারপরে উনি 1810 সালে উনি অর্গানন অফ মেডিসিন এই যে বইটা এর পাবলিশ করলেন। কিন্তু পাবলিশ করার পরেও দেখা যাচ্ছে যে এখানে উনি দেখা যাচ্ছে যে ডাইনামাইজেশনের সঠিক তত্ত্ব নিয়ে তেমন কোনো ধারণা উনি দেন নাই, কারণ বিষয়টা ওনার কাছে তখনও কিন্তু কনফিউশন ছিল। তারপরে ঠিক এভাবেই রয়ে গেল। 1812 সালের দিকে আসলো, সময় চলে আসলো, সময় গড়াতে লাগলো আস্তে আস্তে। 1812 থেকে 15 সাল যেতে লাগলো। সেই সময় দেখা যাচ্ছে যে হ্যানিম্যান সাহেব আবার সেই পুরাতন ধারণার মধ্যে চলে গেল। যে বললাম 1799-এর দিকে যেরকম ভাবে 1/10 ভাগ করতেন, ঠিক 1812 সালে এসে ওনার মনে হলো সেইভাবে আবার করতে পারি কিনা। ঠিক ব্যাপারটা এমনই হয় যে কোনো কিছু যখন আবিষ্কার করা হয়, তখন এই যে একবার হচ্ছে সামনে নেয়, একবার পিছনে নেয়, ডানে বামে করে। এগুলো আমাদের এই জন্য একটু জেনে রাখি যে এটা কিন্তু আমাদের ঘুম থেকে উঠে এই শক্তিটা হয়নি। তো উনি সেই সময় 1812 থেকে 15 সালের দিকে উনি আর্নিকা মন্টানা, নাক্স ভূমিকা, এরকম কিছু কিছু মেডিসিন উনি সি স্কেলে তৈরি করতে লাগলেন। দেখুন, সি স্কেল, সেন্টিসিমাল স্কেলে এরকম তৈরি করতে লাগলেন, এবং 9C পর্যন্ত তৈরি করতে লাগলেন, 9C, 8C এরকম হয়ে গেল। তারপরে তারপরে 1816 থেকে 27 সাল পর্যন্ত একটা লম্বা সময় পর্যন্ত, এই সময় পর্যন্ত 16C তৈরি করার পরে উনি আস্তে আস্তে এখন 16C থেকে 200C, 1M, এগুলো বা উচ্চ শক্তির দিকে তখন যেতে লাগলেন। 1M উনি করে যেতে পারেননি, উনি 30, 60, 80, 90 এরকম করেছেন। সেই সময় এটাই ছিল অনেক বেশি। বুঝতে পারছো যে 1, 2, 3 এরকম করতে করতে 90 পর্যন্ত, এটাই তো অনেক বেশি। তাহলে 1816 থেকে 1827 সাল পর্যন্ত, এই সময় পর্যন্ত উনি এরকম ভাবে মোটামুটি পটেন্সি সম্বন্ধে 60, 70, 80, 90 পর্যন্ত সি স্কেল পর্যন্ত নিয়ে গেছেন। নেয়ার পরে ঝামেলা বাজলো 1825 সালে, যে এতদিন কিছু বলেন নাই। তার এলোপ্যাথি দোস্ত যারা ছিল, ফ্রেন্ড সার্কেল যারা ছিল, তারা তখন কিছু বলেন নাই, যে ঠিক আছে সে কি করতেছে। 1825 সালে গিয়ে সে যখন এটা সেমিনার করে হোক, বক্তৃতা দিয়ে হোক পাবলিশ করলো তার এই তত্ত্বটা, যে এরকম শক্তিকৃত করে দেওয়া হয়েছে, ওষুধটাকে ক্ষুদ্র করে দেওয়া হয়েছে, তখনই তার উপর শুরু হলো অ্যাটাক। পাবলিকলি তাকে হেনস্থা করা শুরু হইলো। তারা বলতে লাগলো যে এত ছোট ডোজ, এটা কিভাবে মানুষের শরীরে কাজ করবে, কিভাবে এটা অসুস্থটাকে সুস্থ করবে। তো এই ঘটনাগুলো হ্যানিম্যান আবার তার ম্যাট্রিয়া মেডিকা পিউরা আছে সেকেন্ড ভলিউমে, সেই জিনিসগুলো তিনি উল্লেখ করেছেন। তারপরে তিনি, তারা যে এরকম অভিযোগ যখন করলো, চারদিক থেকে চেপে ধরলো, তখন তিনি বললেন যে মেডিসিনের ভিতরে এরকম কিছু শক্তি আছে, যেটা আমি পটেন্টাইজেশনের ডেফিনেশনের সময় বলেছি। এই শক্তিগুলোকে যদি আমরা সেখান থেকে বের করে নিয়ে আসতে পারি, তাহলে এটা একটা বড় স্পেকট্রামে কাজ করে, পরিধিতে কাজ করে। এবং দেখা যাচ্ছে আমাদের শরীর যেহেতু অসুস্থ হওয়া মানে ভাইটাল ফোর্স, অসুস্থ হওয়া, ভাইটাল ফোর্স মানে একটা ডাইনামিক শক্তি, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ম্যাটেরিয়ালিস্টিক। ঠিক আমরাও যদি ওষুধটাকে যদি আমরা শক্তি পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে সেই শক্তিটাকে পরাস্ত করার জন্য আরেকটা শক্তি দিয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের কিউর করা সম্ভব। মানে এরকম তাদের প্রশ্নের জবাবে দিয়ে দিলেন। কিন্তু তারপরেও কি তারা ছেড়ে দিবে? তারা কিন্তু ছাড়তে একদমই নারাজ। তার পিছনে লেগে রইলেন, সমালোচনা আলোচনা চলতেছে। এদিকে সময় গড়িয়ে আসলো 1828 থেকে 1833। হ্যানিম্যান সাহেব রুগী দেখতে শুরু করলেন, রুগী ওনার ভিড় বাড়তেছে, ওনার ভক্তরা বাড়তেছে। হ্যাঁ, সেই সময়ের ভিতরে উনি দেখলেন যে এখন আমাদের একটা সুশৃঙ্খল করার সময় এসছে। যেহেতু আমি প্রথম সময়ে গ্রেন হিসেবে ইউজ করতাম, তারপরে 100 ভাগের 10 ভাগে 9 ভাগ, আবার কখনো 2000 ভাগের 1 ভাগ, 40,000 ভাগের 1 ভাগ, এই যে বিষয়গুলো, তখন উনি আস্তে আস্তে এই জিনিসগুলোকে একটা ধারা কমে নিয়ে আসার চেষ্টা করলেন, যে না আর এলোমেলো থাকবে না, সব জিনিস আমরা গুছিয়ে নিয়ে আসবো। উনি 1833 সালে উনি তখন ওনার বই ক্রনিক ডিজিজ, হ্যানিম্যান সাহেব অল্প কিছু বই আমাদের কাছে খুব সমাদৃত বই, তার মধ্যে একটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন, 2 নাম্বার হচ্ছে ক্রনিক ডিজিজ, তারপর হচ্ছে ম্যাট্রিয়া মেডিকা, আর একটা বলি ফ্রাগমেন্টা দ্য ভেরিবাস মেডিকামেন্টারাম পজিটিভিস সিভিল সানো কর্পোরে হিমেনো অবজারভেটিস। এই 4টা বই আমাদের কাছে সব থেকে বেশি সমৃদ্ধ।
ফ্রাগমেন্টা দা ভিরিবাস, এটা আমাদের কাছে নাই, আমরা ওটা পড়িও না, ওটার ফিলোসফি গুলো অন্য হয় আমরা পড়ি। তবে আমাদের কাছে ম্যাট্রিয়া মেডিকা পিউরা আছে, মেডিসিনের বই। আমাদের কাছে ক্রনিক ডিজিজ আছে, এবং আমাদের কাছে অর্গানো মেডিসিন আছে, যেটা আমরা সবাই পড়ি। তো সেই অর্গানো ক্রনিক ডিজিজ বইতে, ওই যে বললাম, তখন তো আসলে উনি আলাদা করে যেটা ফার্মাসি বই লিখবেন এই ধারণাই ওনার মাথায় আসে নাই, নতুন নতুন ভাবে শুরু করেছেন। ওই বই, ওই যে ভলিউম যেটা ছিল ক্রনিক ডিজিজে, ওটা আবার তখন ফার্স্ট ভলিউমের কাজ উনি শুরু করেন। তো দেখা যাচ্ছে ফার্স্ট ভলিউমের মধ্যে উনি একটু করে প্রথমে এই মেডিসিনের সেকেন্ড এবং থার্ড যে টাইটুরেশন যে জিনিসটা আসে, সেই শক্তির ধারণাটা উনি ওখানে নিয়ে আসেন, এবং ওখানে কিছু বর্ণনা করেন, এবং এর সাথে উনি একটা লিপিবদ্ধ করেন যে 60 সি, মানে 60 সি, 90 সি, 200 সি, তারপর হচ্ছে 1500 সি। হ্যাঁ, অনেকে বলে যে হ্যানিম্যান শুধুমাত্র 90 80 এগুলো বিষয়টা এমন না। ওনার যে স্টুডেন্ট ছিল, গ্রস ছিল, হ্যাঁ, ওনারা কিন্তু দাবি করছেন যে হ্যানিম্যানে কিন্তু উনি সেই সময় 1500 সি পর্যন্ত তৈরি করেছেন, এটা তৈরি করেছেন। তবে উনি হ্যানিম্যান সাহেব বেশিরভাগ সময় উনি 30 পটেন্সি, 6 পটেন্সি, এই শক্তিগুলো, লোক শক্তিগুলো উনি বেশি ইউজ করতেন সেই সময়। কারণ সেই সময় এত যেহেতু একটা নতুন একটা আইডিয়া আসছে সারা পৃথিবীতে নতুন। তো এইভাবে চলে গেল, 1833 সাল চলে গেল। তারপরে আস্তে আস্তে এইবার সময় গড়াতে লাগলো। তারপরে উনি ক্রনিক ডিজিজ আবার সেকেন্ড এডিশন উনি আবার লেখা শুরু করলেন 1839 সালের দিকে। হ্যাঁ, 1839 সালে লেখার পরে এই জিনিসগুলি আবার উনি রিপিটেড করলেন। রিপিটেড করার পরে 1840 সালের দিকে উনি ভাবলেন যে না, এখন আর ক্রনিক ডিজিজ বই, হাফল্যান্ডের জার্নাল সেগুলো চলবে না, আমি এখন নতুন করে আমি কিছু প্রিন্সিপাল লিখবো, আমি কিছু ধারা লিখবো ডাক্তারদের জন্য, ফিজিশিয়ানদের জন্য, যারা কিভাবে তারা চিকিৎসা করবে। তখন উনি ফিফথ এডিশন উনি লেখা শুরু করলেন 1838-এর দিকে। ফিফথ এডিশনে অর্গান অফ মেডিসিন, সেখানে উনি শুরু করলেন, এবং সেই এডিশনে উনি প্রথম ধারণা দিলেন আমাদের ডেসিমাল স্কেল এবং সেন্টিসিমাল স্কেল যেটা আছে, ডি এবং সি পটেন্সি সম্বন্ধে। আমাদের হ্যানিম্যান সাহেব ফিফথ এডিশন অর্গানন, সেখানে উনি স্পষ্ট ধারণা দিয়ে গেলেন কিভাবে বানাতে হয়, কিভাবে ওষুধ অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়, কিভাবে দিতে হয়, এই জিনিসটা উনি ধারণা দিয়ে গেলেন। ঠিক এরপরে দেখা যাচ্ছে যে হ্যানিম্যান সাহেবের অগ্রগতি, কাজের পরিধি বাড়তে লাগলো, ওনার স্টুডেন্ট বাড়তে লাগলো, তার গবেষণাও খুব দ্রুত গতিতে আগালো, এবং দেখা যাচ্ছে যে তারপরে 40-42-এর দিকে উনি সিক্স এডিশন লিখলেন। যদিও এটা আমাদের কাছে, আমরা জানি যে দীর্ঘদিন আমাদের কাছে সেই বইটা আটক ছিল, মাঝখান দিয়ে বিশ্বযুদ্ধ হয়েছে, তার মধ্যে আবার ওনার বউ ছিল, সেই বইটাকে আটক করে রাখছিল, উনি বাইরে বের করতে দেন নাই জিনিসটা। তো এইসব সমস্যার জন্য আমাদের কাছে সিক্স এডিশনটা এসে পৌঁছেছে 1921 সালের দিকে। কিন্তু হ্যানিম্যান কিন্তু এটা 1840-এর দিকে কিন্তু উনি লিখে গেছেন। তার মানে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে 1840 সালে যদি লিখে রাখে, আর আমরা পেয়েছি 21 সালে, মোটামুটি প্রায় ওদিকে হচ্ছে 60-80 বছর পরে আমরা জেনেছি এই সিক্স এডিশনটা আমাদের কাছে এসছে, যেটা আমরা এখন পড়তেছি। এর ফলে হোমিওপ্যাথিটা বিশাল ক্ষতি হয়ে গেছে। সেটা হচ্ছে কি, ততদিনে যেহেতু ফিফথ এডিশন পাবলিশড হয়েছিল, ফিফথ এডিশনটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। ফিফথ এডিশন মানে বললাম কি, ডেসিমাল স্কেল, আর এটা হচ্ছে সেন্টিসিমাল স্কেল, সারা ইউরোপে আমেরিকাতে ছড়িয়ে পড়লো। এর ফলে যেটা হয় যে এখন পর্যন্ত এই ডেসিমাল এবং সেন্টিসিমাল স্কেলের ইউজটা সব থেকে বেশি হয়, কারণ ওইটা মোটামুটি অনেক বছর ধরে, আমি যদি ধরে রাখি যে 1825 সাল থেকেও যদি শুরু করি 2000, তারপরে অনেক বছর ধরে, কিন্তু 50 মিলিসিমাল শুরুই হয় 1921 সালে। এর আগে আমরা জানতামই না যে জিনিসটা কি। তো এই জন্য আমাদের কাছে এখনো এই জিনিসটা যদিও অনেক পুরাতন, কিন্তু আমাদের কাছে নতুন মনে হয়, নতুন লাগে, অনেকের কাছে নতুন লাগে, আমরাও জানি না, এখন হয়তো অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি আমরা। তাহলে এই ছিল ডেসিমাল এবং সেন্টিসিমাল স্কেলের হচ্ছে একটা শর্ট একটা ইতিহাস। এটা মানে আমরা দেখতে পেলাম যে একটা ক্রমধারা অনুযায়ী হ্যানিম্যান সাহেব শক্তির তারতম্য ঘটিয়ে পরীক্ষা নিরীক্ষা করে একটা ফাইনাল কনক্লুশনে এসছেন ডেসিমাল এবং সেন্টিসিমাল সম্বন্ধে। এবং এখন বাজারে বর্তমান সময়ের মধ্যে ডেসিমাল স্কেলের যে ওষুধগুলো পাওয়া যায়, সেটা হচ্ছে 1x থেকে শুরু করে আমরা মোটামুটি 2x, 3x, 4x, 6x, তারপর 12x, 30x, 200x এরকম পর্যন্ত পাই, যদিও মাঝখানে সবগুলো পাওয়া যায় না। এবং সি স্কেল সম্বন্ধে আমরা 30 পাই বাজারে, এখনকার দিনে 6 পাই, 6, তারপর 12 পাওয়া যাচ্ছে, এগুলোর শেষে সি হবে। 30, 1m, 10m, 50m, সিএম। এখন এই যে মাঝখানে যে শক্তিগুলো নেই, 6-এর পরে কেন 12 চলে গেল, 7C কেন আসলো না, 8C কেন আসলো না, এটা নিয়ে কোনো ব্যাখ্যা হ্যানিম্যান সাহেব
দেননি, এবং এই ব্যাখ্যাটা উনিও খুব ভালো সুবিধা করতে পারতেছেন না বিদায় উনি যেটা করলেন যে এটা থাকুক, অসুবিধা নেই, এটা ব্যান করা দরকার নেই, বরং আমি একটা নতুন একটা ধারণা নিয়ে আসি, নতুন আরেকটা স্কেল নিয়ে আসি যেটা আমরা বলি এলএম স্কেল। এটাতে আমি আর কোনো স্কিপ করব না। হ্যাঁ, পটেন্সি আর কোনো স্কিপ করব না, আমি একদম 0/1 2 3 4 থেকে আমি একদম শুরু করে দিব। এই জন্য উনি অর্গাননে 270 এবং 272 নাম্বার অ্যাপ্রিজমে আমরা যে অর্গাননটা পড়ছি 6th এডিশন, সেখানে উনি এই 50 মিলিসিমেলের ধারণা দিয়ে গেলেন যে কিভাবে ওষুধটা প্রস্তুত করতে হয়, তৈরি করতে হয়, এবং সেখানে কোনো এই ধরনের কোনো ঝামেলা নেই। 6 12 200 এরকম নেই, 1 থেকে শুরু। হ্যাঁ, মোটামুটি এখন আমি দেখলাম যে 100 পর্যন্ত পাওয়া যায়, 0/1 0/2 0/3 এরকম পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ দ্য ডাইনামাইজেশন, যে আমাদের শক্তি যে ধারণাটা আমাদের কাছে আসছে। আজকে 2021 সালে বসে কথা বলতেছি, কিন্তু এই জিনিসটা হ্যানিম্যান সাহেব শুরু করেছেন সেই 1776-এর পর থেকে। এই ভাবনাটা বিশেষ করে 1798 থেকে আমরা ধরতে পারি, কারণ উনি তখন জ্বরের রোগ সারানোর জন্য আর্নিকার যে শিকড় ছিল সেখান থেকে আর্নিকার শিকড়ের রস বের করে সেখান থেকে উনি 1 গ্রেন 2 গ্রেন এরকম ভাবে ওষুধ দিতেন। আর এখন আমরা সেই আর্নিকাটাই কিন্তু দিচ্ছি, 30C দিচ্ছি, 200C দিচ্ছি, অথবা এলএম স্কেলে দিতেছি। তার মানে বিবর্তন হয়ে আজকে আমরা এরকম দেখতেছি। এটা হচ্ছে আমাদের একটা বিশাল একটা হিস্ট্রি হোমিওপ্যাথির। খুব বিশাল বলা যায় না, মোটামুটি একটা হিস্ট্রি জ্বালা যেতে পারে। এখন আমরা যেটা আছি যে আসলে এটা করার ফলে সমস্যাটা কি হইলো এবং লাভটা কি হইলো সেটা আমরা একটু বলি। সমস্যাটা যেটা হইলো যে এলোপ্যাথি ভাইয়েরা আজকের দিন পর্যন্ত আমাদের মানে আমাদের এই তত্ত্ব মানতে নারাজ। এটা আমাদের একটা সমস্যা, এটা থাকবে, হোমিওপ্যাথি যতদিন আছে এই সমস্যা থাকবে। তাহলে এটা যেহেতু যে সমস্যা সমাধান নাই সেটা আমার কাছে সমস্যা মনে হয় না, বরং আমরা ভালো দিকটা নিয়ে বরং আমরা কথা বলি যে এই জিনিসটার আসলে আমাদের যে অবজেক্ট জিনিসটা কি হয়েছে। প্রথমত যে জিনিসটা হ্যানিম্যান দেখলেন যে ক্রুড ফর্মে দেওয়ার ফলে যে মেডিসিনের সাইড ইফেক্টটা যেটা হতো, এই পটেন্টাইজ করার কারণে, শক্তিকৃত করার কারণে সেই জিনিসটা আর এখন আর হচ্ছে না। এবং দেখা যাচ্ছে যে একটা মেডিসিনের যে পাওয়ার যেটা ছিল, এটার কাজ করার যে পরিধিটা আছে এটা অনেক বড় পরিমাণ বেড়ে গেল। যেমন আমরা সহজেই বলতে পারি যে আমি বললাম যে লবণের কথা আমরা বলেছি, বা আমরা ধরতে পারি ক্যালসিয়াম অক্সাইডের কথা ধরতে পারি, অথবা আমরা যদি শামুকের কথা চিন্তা করি, শামুক আমরা জানি, আমরা ছোটবেলায় শামুক দেখেছি, কক্সেস বাজার গেলে এখনো শামুক দেখা যায়। তো শামুকের কি হয়, এটার ভিতরে এরকম সাদা চুন থাকে যেগুলো আমরা ক্যালসিয়াম অক্সাইড বলি। তো ওইটা দিয়ে কি হয়, চুন দিয়ে কি হয়, চুন দিয়ে মানুষ পান খায় আর কি করে, তাছাড়া দেয়ালে রং করে, আর এছাড়া আহ কি করে, আর তো খুব বেশি একটা কাজ চুন টুন খুব বেশি একটা দেখা যায় না, হয়তো কিছু ইনফেকশন রোধ করার জন্য হয়তো ইউজ করা হতে পারে। কিন্তু এই ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে চুন, এটাকে এটাকে যদি আমরা শক্তিকৃত করি, তাহলে এই মেডিসিনটা এখান থেকে যে পাওয়ারটা, এটা আমাদের কাজ করতেছে নার্ভাস সিস্টেমে, এটা কাজ করতেছে মাইন্ডের উপরে, এটা কাজ করতেছে রেসপিরেটরি সিস্টেমের উপরে, এটা কাজ করতেছে রেনাল সিস্টেমের উপরে, এটা কাজ করতেছে আমাদের হোল কমপ্লেনের উপরে কাজ করতেছে। তার মানে কি, এই যে ভিতরে যে ইন্টেন্ডেড পাওয়ার যেটা ছিল ডরমেন্ট পাওয়ার, সুপ্ত শক্তিটা, এটাকে আমরা বের করে নিয়ে আসলাম। এটাই হচ্ছে সব থেকে বড় অবজেক্টিভ পটেন্টাইজেশনের, এবং এটা হ্যানিম্যান সাকসেসফুলি করে দিয়ে গেছেন, এবং যেটার সুবিধা আমরা আজও পাচ্ছি। এবং যতদিন হোমিওপ্যাথি বেঁচে থাকবে ততদিন এই পটেন্টাইজেশনের ধারণা থাকবে, ততদিন মানুষ তার সেবাটা, হোমিওপ্যাথির প্রকৃত বেনিফিট নিতে পারবে। যখনই আমরা এখান থেকে সরে আসবো পটেন্টাইজেশন থেকে, যেমন এখন আমাদের বাজারে চলে আসছে বিভিন্ন ধরনের, আমরা দেখি এখন সিরাপ চলে আসছে, হোমিওপ্যাথির নাম দিয়ে সিরাপ চলে আসছে, হোমিওপ্যাথির নাম দিয়ে লোশন চলে আসছে, ক্রিম চলে আসছে। এর ফলে কি হচ্ছে, আমরা লাভবান হচ্ছি সেখান থেকে, কিন্তু হোমিওপ্যাথি পটেন্টাইজেশন দেওয়ার ফলে যেরকম লাভবানটা হতাম সেই জিনিসটা আর হতে পারছে না। এইটাই কিন্তু আহ ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি থেকে হোমিওপ্যাথিটা অবসলেট হওয়ার পারছে না একটা অন্যতম বড় কারণ। কারণ সেই সময় এলোপ্যাথিরা দলে দলে হোমিওপ্যাথিতে আসছেন, তারা এসে এলোপ্যাথির মতো এরকম ভাবে দেখা যাচ্ছে যেখানে এক ফুটা দেওয়া দরকার কিংবা একটা পিল দেওয়া দরকার, ওনারা ডপার ডপ ওষুধ দিতেছেন। হ্যাঁ, ট্যাবলেটের একদম মুড়ির মতো করে খাইতেছে। এর ফলে হোমিওপ্যাথি প্রিন্সিপাল থেকে দূরে সরে গেছে। কারণ হোমিওপ্যাথি প্রিন্সিপাল ছিল জিনিসটাকে সূক্ষ্ম করে, ক্ষুদ্র করে, কম পরিমাণে খাওয়ানো, কিন্তু সেটা তারা খাওয়াচ্ছে বেশি পরিমাণে। এর ফলে যেটা হচ্ছে, সেই ওষুধটা যে তার শরীরে অন্য কোনো ঝামেলা তৈরি করছে, অথবা সে রোগটাকে সাময়িকভাবে হয়তো ভালো করছে কিন্তু পার্মানেন্টলি ভালো করতেছে না। এই পটেন্টাইজেশন থেকে দূরে সরে যাওয়ার কারণে এখনকার দিনেও যদি কেউ আমরা দূরে সরে যাই পটেন্টাইজেশন থেকে, অন্যদিকে চলে যাই,
তাহলেও আমরা এই এখান থেকেও ক্ষতিগ্রস্ত হবে, প্রকৃত সেবাটা নিতে পারবো না এটা। ওকে, তারপরে হচ্ছে কি, এটাই হচ্ছে অবজেক্টিভ, মানে লাভটা কি হলো, তারপরে ইফেক্টটা কি, ইফেক্ট প্রভাব কি পড়লো, মানে কি হয় এখানে। তাহলে এখানে আমরা দেখতেছি যেটা, যে তার যে মেডিসিনের যে পরিমাণ যেটা ছিল, এই পরিমাণটা হচ্ছে কমে যাচ্ছে এখানে, কিন্তু কোয়ালিটি বাড়তেছে, এটা হচ্ছে একটা ইফেক্টিভ। এবং তারপরে কি হইলো, আমরা বিভিন্ন স্কেল দিয়ে এটাকে আমরা কি করছি, স্কেল দিয়ে এই মেডিসিনটাকে আমরা ডিনোট করছি বা তৈরি করছি। আচ্ছা, তারপরে আরেকটা ব্যাপার যেটা হইলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আমরা এর ভিতরে টক্সিন সাবস্টেন্স গুলো আমরা নষ্ট করে ফেলতেছি। যেমন কি, আমরা যদি কাউকে যদি 1 ফুটা যদি সাপের বিষ খেতে দিই, তাহলে তার কিন্তু দেখা যাচ্ছে যে মৃত্যু না হলেও একটা কমপ্লিকেশন তৈরি হয়ে যাবে, যদিও এক এক সাপের ফিটাল ডোজ এক এক রকম। তারপর আমরা ধরে রাখি যে সাপোজ আমরা যদি 2-3 ফোঁটা যদি এরকম বিষাক্ত কিছু দিই, এটা কিন্তু তাকে ক্রুড ফর্মে যদি দেওয়া হয় সরাসরি, হ্যাঁ, সাপ আমাদের যখন কামড় দেয় তখন কত ml আর আমাদের বিষ আসে, 2-3 ml এর বেশি তো আর আসে না তাদের তাদের যে দাঁত থেকে, টিথ থেকে। তো কিন্তু আমরা যদি এটাকে পটেন্টাইজেশন করি, শক্তিকৃত করি, তাহলে কি হচ্ছে, এটার ভিতরে বিষাক্ত জিনিসটা কমে যাচ্ছে, কমে যে এটার ভিতরে যে কোয়ালিটি গুণগুলো আছে সেই জিনিসটা কিন্তু তখন বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এর ফলে আমরা ল্যাকেসিস বলি, ন্যাজাব মেডিসিন বলি, হ্যাঁ, প্রোটেলাস সরিদাস বলি, এগুলো সবগুলি সাপের বিষ থেকে তৈরি করা হয়, সেগুলো আমরা ইউজ করতে পারছি। বিষ থেকে, ব্যাকটেরিয়া থেকে অনেক ওষুধ তৈরি করা হয়, ফাঙ্গাস থেকে তৈরি করা হয়, হ্যাঁ, এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে। কিংবা দেখা যাচ্ছে আমরা যদি কেমিক্যালের কথা বলি, চুন, চুন যদি খেতে দিই কি অবস্থা হবে, মুখ পড়ে যাবে, ঠিক না? আমাদের, আমরা যদি চুন, হ্যাঁ, আমরা যে ঘরে চুন আছে খেতে দিই, কিংবা পাথর যদি কাউকে খেতে দিই, সে তো পাথর খেতেই পারবে না। কিন্তু সেই পাথর, চুনা পাথর, ক্যালসিয়াম অক্সাইড, কিংবা সেই ঝিনুকের কথা বললাম, সেই ঝিনুকের খোলসের ভিতরে এরকম পাউডারের মতো থাকে, সেখান থেকে যদি আমরা ওষুধ তৈরি করি, ক্যালকিয়া কার্বনিকাম অথবা কোষ্টিকাম, কোষ্টিক পটাশ থেকে তৈরি করা হয়, বা আমাদের লবণ থেকে আমরা যদি ন্যাট্রামিউজিকাম তৈরি করি, তাহলে সেই জিনিসটা আমাদের ইফেক্টিভ করতেছে, তার ভিতরে টক্সিন জিনিসটাকেও কমিয়ে দিতেছে, এবং আমাদের কিউরিটি পাওয়ার হিসেবে তখন এটা কাজ করতেছে, এনার্জিটা কাজ করতেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের বড় ইফেক্ট। ইফেক্ট এই এখন পর্যন্ত যে কথাগুলো আমি বললাম প্রথম থেকে এই পর্যন্ত, এই কথাগুলো হচ্ছে আমাদের আহ ভালো লাগার জন্য কথাবার্তা বললাম। আমরা যদি সমস্ত কথা ভুলে যাই, তাতেও খুব বেশি দোষ হবে না। কিন্তু এখন আমি দোষের কথা বলবো, যেটা ভুলে গেলে দোষ হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে আসলে এখন আমরা কাটায় কাটায় আসি, মানে মুখামুখি হচ্ছে, শক্তির মুখামুখি হচ্ছে এখন। এতক্ষণ আমরা থিওরিটিক্যালে গেলাম, এখন আমরা প্র্যাকটিক্যালে আসি। ফিনোমিনন, ফিনোমিনন মানে চেহারা, পটেন্টাইজেশন। আচ্ছা ঠিক আছে, পটেন্টাইজেশন করার পরে অবস্থাটা কেমন হইলো, এটা দেখতে কিরকম হইলো, সেই রূপটা কেমন আসলো সেটা। এখন প্রথমে যেটা আসি, এটা আমাদের প্রিন্সিপল। প্রিন্সিপল মানে যেটার উপর বেস করে কোনো একটা কিছু গড়ে ওঠে, এটাকে বলি প্রিন্সিপল। আর একটা হচ্ছে প্রিন্সিপাল। আওয়ার প্রিন্সিপাল হ্যাজ নো প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপালের কোনো প্রিন্সিপাল নেই। ওকে, সো ফ্রিকশন, ফ্রিকশন জিনিসটা আমরা জানি কি, ঘষা। আমরা যে দুই হাত নিজের সাথে একটু ঘষা দিই, দেখবো গরম হয়ে গেছে, রাইট? নিজে এখনই টেস্ট করে দেখতে পারি, দুই হাতটা ঘষা দিই, আমরা দেখবো আমাদের হাতটা গরম হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ফ্রিকশন দেওয়ার পরে আমাদের হাতে এক ধরনের গরম অনুভূতি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, দ্যাট মিনস একটা শক্তি পরিবর্তন হচ্ছে। নর্মাল অবস্থায় যেটুকু টেম্পারেচার থাকে, আমাদের হাতটা কিন্তু দুই হাত যেটা রাবিং যদি করি হচ্ছে, আমরা সবাই টেস্ট করতে পারি এখন, আমরা সরাসরি আমরা বাস্তবিক জিনিসটা বুঝতে পারি। তার মানে আমরা বুঝতে পারতেছি ফ্রিকশন দিয়ে শক্তির পরিবর্তন ঘটানো যায়, শক্তি বাড়ানো যায়। ওকে, তারপরে আরেকটা হচ্ছে ডাইলিউশন, ঝাঁকি দিয়ে করা যায়। আমরা যদি খুব কমন সেন্স দিয়ে, আমরা যে একটা 7 আপের বোতল নিয়ে আসি, কোল্ড ড্রিঙ্কস এর বোতল নিয়ে আসি, নিচে যদি ঝাঁকি দেই, ঝাঁকি দিয়ে যদি আমরা মানে যে উপরে যে কর্কটা যেটা আছে সাথে সাথে খুলে দিয়ে দেখবো আমরা এটা উপচে পড়ছে ঝাঁকি দেওয়ার পর। তার মানে কি, ঝাঁকি দেওয়ার ফলেও শক্তি তৈরি হচ্ছে। কারণ নর্মাল অবস্থায় সাধারণত দেখা যাচ্ছে যে যদি আমরা মুখটা খুলি, যেই পরিমাণ যদি বেরও হয়, ওই পরিমাণ বের হবে না যেই পরিমাণ আমরা ডাইলিউশন করে, মানে ঝাঁকি দিলে যেরকমটা হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি তাহলে শক্তি আমরা দুইটা ভাবে করছি, অন্য কোনো ভাবে না, কোনো এনার্জেটিক ভাবে না, এনার্জেটিক ফিল্ডে না, কোনো পারমাণবিক কেন্দ্রে না, কোনো পারমাণবিক চুল্লিতে না, কোনো কেমিস্ট্রির ল্যাবে না, কোনো ফিজিক্সের ল্যাবে না। হ্যাঁ, যেগুলো যত ওগুলো নতুন নতুন আমাদের হোমিওপ্যাথিতে আসুক না কেন, সেগুলো হোমিওপ্যাথি আর হবে না। কারণ প্রিন্সিপাল থেকে যখন সরে যাব, সেটা যত ভালো কিছুই হোক, সেটা ওটা থাকলো না।
এটা আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে সামনে ধরলাম আজকে থেকে 100 বছর পরে ন্যানো ফার্মাকোলজি আসলো, তখন দেখা যাচ্ছে যে আমাদের যেরকম এখন পারমাণবিক বোমা তৈরি করা হয় নিউক্লিয়াস থেকে, এরকম ভাবে একটা থেকে দুইটা E=mc² যে সূত্র আছে, সেটা দিয়ে যদি কেউ যদি হোমিওপ্যাথি ওষুধ তৈরি করতে চায় তৈরি করতে পারবে, বাট সেটা হোমিওপ্যাথি হবে না। এটা একদম স্পষ্ট কথা। কারণ হ্যানিম্যানের পরবর্তী সময়ে সবসময় কিন্তু কিছু অতি উৎসাহী লোক কিন্তু সবসময় কিন্তু থাকে। ঠিক হ্যানিম্যানের সময় কেউ কেউ এরকম চেষ্টা করছেন যে হ্যানিম্যান এইভাবে না করে আমি যদি এইভাবে করি, কিন্তু তারা কিন্তু টিকে থাকতে পারেন নাই। এরকম রাশিয়ান কিছু লোকজন ছিল, আমেরিকান কিছু ছিল, তারা এরকম ভাবে স্টিম বাষ্প দিয়ে চেষ্টা করলেন। উনি বললেন ঝাঁকি টাকির মধ্যে আমি নাই, হ্যাঁ আমি আমি হচ্ছে বাষ্প দিব, আমি ওষুধ হচ্ছে আমি একটা পাতিলের মধ্যে ওষুধ ড্রাগস সাবস্টেন্স গুলো রাখবো, তারপরে হাড়ির পাতি ওটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর আমি এখান থেকে একটা ছিদ্র করে দিব, একটা পাইপ দিয়ে দিব, ওখান থেকে স্টিম দিয়ে আমি এটাকে শক্তিকৃত করব। হ্যাঁ ওইটাও শক্তিকৃত হতে পারে, হয়েছে হয়তো, কিন্তু সেটা আর হোমিওপ্যাথি থাকলো না। আমরা জানি যে উইসমান নামে একজন চিকিৎসক ছিলেন, উনি এটা করেছেন। আর এটা হচ্ছে কোরসাকভ, রাশিয়ান ছিল, তারাও এরকম ভাবে কাজ করার চেষ্টা করছেন, কিন্তু তারা আর টিকতে পারেন নাই, তাদের তত্ত্ব আর হয় নাই। তার মানে তারা যেহেতু টিকতে পারেন নাই, সামনেও যারা এরকম নতুন নতুন তত্ত্ব থিওরি নিয়ে আসবে তারাও এরকম আমাদের হোমিওপ্যাথির কাছে টিকতে পারবে না। তাহলে আমরা দুইটা ভাবে হচ্ছে সমস্ত মেডিসিন গুলোতে, আমাদের হোমিওপ্যাথির যত মেডিসিন আছে সবগুলো ফ্রিকশন অথবা ডাইলেশন, যে দুইটার যে কোনো একটা দিয়ে আমরা শক্তিকৃত করছি। ফ্রিকশন মানে বললাম যে ঘষাঘষি, ডাইলেশন মানে বললাম ঝাঁকাঝাঁকি। ওকে, এখন আমরা আসি, সব ব্যাপারগুলো কিন্তু একরকম না। যেমন এখন আমাদের একটু সোর্স অফ মেডিসিন যে জিনিসটা, সেটা নলেজটা একটু লাগবে। কারণ আমরা জানি কিছু কিছু পদার্থ আছে হচ্ছে সহজেই, যেমন আঙ্গুর ফল, এখানে জাস্ট হাতে চাপ দিলে কি হয়, কি পড়বে, এখান থেকে রস বের হয়ে যাবে, ঠিক না? আবার আমরা যদি আরেকটু ই করি, যেমন সুপারি, সুপারির কথা চিন্তা করি, পান সুপারি খাই, সুপারি থেকে কিন্তু আমরা যদি এরকম হাতে চাপ দিই তখন কিন্তু কি হবে, রস, কিন্তু কোনো রস বের হবে, তার মানে এটাকে অন্যভাবে প্রসেস করতে হবে। আবার দেখা যাচ্ছে যে আমি তাহলে এবার ওষুধ দিয়ে এক্সাম্পল দিই। যেমন একটা ওষুধ হতে পারে এরকম যে আমাদের নিত্য নৈমিত্তিক ইউজ করা হয়, কি বলবো যে ধরো আমাদের আশেপাশে অনেক বাসক পাতা গাছ আছে আমরা জানি, ধরো জাস্টিসিয়া তৈরি করা হয়, আমরা অনেকেই খাই, তুলসী পাতা খাই। হ্যাঁ ধরো তুলসী পাতা, ধরো তুলসী পাতা ওসিমাম স্যাংকাম, যে ওষুধটা তুলসী পাতা, ওকে, তুলসী পাতা তুমি জাস্ট রস করে তুমি খাওয়াতে পারো, কোনো সমস্যা নেই। এটা আমাদের ক্রিয়েটিভ পাওয়ার হিসেবে কাজ না করলেও আমাদের ঠান্ডা কাশি রাইনাইটিসের জন্য সাময়িকভাবে কাজ করবে। পরেন্টাইজেশন যদি করে খাওয়াই তাহলে এই পরিধিটা অনেক বেড়ে যাবে। ওকে গেল, তাহলে এটা রস করা গেল সহজেই, এটা খুব বেশি একটা কষ্ট হলো না। তারপরে হচ্ছে রস করতে হয় কিভাবে, এটাও তো মর্টার পিস্তলে নিয়ে করতে হবে। মর্টার পিস্তল মানে হামার দিস্তা যেটা করে, হ্যাঁ, এই যে এখানে নিয়ে ধর পাতা নিলাম, এখানে তারপরে এটা দিয়ে আমি রস করলাম, নিয়ে গেলাম। ওকে, তারপরে এখান থেকে রসটা নিয়ে আমি তারপরে অ্যালকোহল দিয়ে ই করলে আমরা ওষুধ তৈরি করলাম। কিন্তু যেগুলো হচ্ছে শক্ত পদার্থ, যেমন লবণ একটা শক্ত পদার্থ, তারপরে স্বর্ণ থেকে ওষুধ বানানো হয়, রূপা থেকে ওষুধ বানানো হয়, সেগুলো কি করব তাহলে? সেগুলো কি করা হয়, সেগুলো প্রথম গুঁড়া গুঁড়া করা হয়, একদম গুঁড়া গুঁড়া করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র গুঁড়া একদম পাউডার করা হয়। সেই পাউডার থেকে এটার সাথে আবার অ্যালকোহল মিক্সড করে আবার ওষুধ তৈরি করা হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথম হচ্ছে আমাদের ফ্রিকশন করা হচ্ছে, সেই জিনিস যত জিনিস আছে, মানে যত ওষুধ আছে, মানে হাত দিয়ে চেপে হোক বা ফ্রিকশন মানে ঘষা, দ্যাট মিনস এটাকে আমরা চাপ দিয়ে বের করে নিয়ে আসতে হবে, ভিতর থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে। তার মানে এখানে প্রথম জিনিসটা হচ্ছে আমাদের ফ্রিকশন করতে হবে। যত মেডিসিন আছে সেটাকে, সেটা যেই অবস্থাতেই থাকুক না কেন, সেটা যদি তরল যদি না হয়, সরাসরি তরল যদি না হয়, যেমন তরল, যেমন ধরলাম তরল কি হতে পারে, যেমন সাপের বিষ, এটা তরলই থাকে, এটা কি আর আমি মর্টার পিস্টল নিয়ে কি করবো, তো এটাকে দরকার নেই, এটার সাথে শুধু অ্যালকোহল ডাইলেশন করলে চলবে পরবর্তীতে। কিন্তু যেগুলো হচ্ছে সরাসরি তরল না বা তরলে দ্রবীভূত হয় না, সরাসরি অ্যালকোহলে দ্রবীভূত হয় না, সেগুলোকে প্রথমে এরকম চূর্ণ বিচূর্ণ করতে হবে। যেমন আরেকটা এক্সাম্পল দিই তোমাকে সহজ, যে সবসময় কিন্তু সব জিনিস সাবস্টেন্স কিন্তু আমাদের, যেমন তুমি লোহা ক্ষুদ্র ক্ষুদ্র করে দাও, যতই ক্ষুদ্র করো না কেন অ্যালকোহলে দিবা, এটা কিন্তু তোমার কি হবে না, দেখবা মিক্সড হবে না, হবে না, তুমি দেখো চেষ্টা করে দেখো, হবে না। কিন্তু আমরা এটাকে যদি খুব সূক্ষ্ম করে এটার সাথে যদি সুগার অফ মিল্ক অ্যাড করে, হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র করতে করতে এরকম পর্যায়ে নিয়ে যাই যেখানে তার যে লোহার যে এটার ভিতর যে মলিকুল গুলো থাকে, এটার কোনো অস্তিত্বই থাকে না, তখন কিন্তু ঠিকই এটা কিন্তু দ্রবীভূত হবে।
এই জন্য আমরা বলি যে সকল টাইট্রেশন মেডিসিন বলতে যেগুলো হচ্ছে আমাদের কঠিন পদার্থ, সবকিছু প্রথম অবস্থায় লিকুইডে নেওয়া যায় না, 3x পর্যন্ত নিতে হয়, উঠাইতে হয় 3x পর্যন্ত। আচ্ছা, আমরা ধাপগুলো আসবে সামনে। তার মানে হচ্ছে আমরা তাহলে ভেহিকল হিসাবে কাজ করতেছি, প্রথম ড্রাগস নিতেছি, ভেহিকল হিসাবে কখনো কাজ করতেছি আমরা সুগার অফ মিল্ক নিয়ে কাজ করলাম, যে বললাম সুগার অফ মিল্ক কি, বিশেষ করে যেগুলো ইনসলুবল ড্রাগস, যে জিনিসগুলো পানিতে অথবা অ্যালকোহলে দ্রবীভূত হয় না, সেগুলোর সাথে অবশ্যই সুগার অফ মিল্ক মিশাতে হবে হবে এবং হবে। তারপরে যেগুলো লিকুইড ভেহিকল যাচ্ছে, লিকুইড যে কোনো জুস হতে পারে, তারপর হচ্ছে গামই হতে পারে, ঘাম, হ্যাঁ ঘাম থেকে, রেজিন থেকে হতে পারে, মিসিনাস থেকে হতে পারে, সেগুলো সেগুলো আমরা ইথানল ইউজ করি, CH3CH2OS, ইথানল, হ্যাঁ ইথানল ইউজ করি। তারপর হচ্ছে পিউরিফাইড ওয়াটার ইউজ করি, আচ্ছা ডিসপেন্সিং অ্যালকোহল ইউজ করি। এটা এখন তোমরা যারা নতুন আছো, যারা তোমরা একটু বলো, আমি একটু বেশি বলে ফেলতেছি কিনা জানি না, পুরাতন যারা মানে উপরের ক্লাসে তারা তো এগুলো সব তোমাদের রিভিশন হচ্ছে, ধরতে পারতেছি কিনা যে ফ্রিকশন ডাইলেশন এই জিনিসটা আসলে কি বললাম এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম, বেসিক পড়াইতেছি, হ্যাঁ একটু বেসিক। আচ্ছা, তারপর আমরা একটু যাই পরেতে এখানে, তাহলে স্কেলে আসি। স্কেল এখন আমরা পড়লাম হচ্ছে ফ্রিকশন ডাইলেশন বললাম, আমরা কিন্তু জানলাম না যেখানে সি পটেন্সি তৈরি করলাম না ডি পটেন্সি নাকি এলএম পটেন্সি। ঠিক সি ডি এলএম যখন আসবে তখনই আসবে স্কেল। স্কেল মানে আমরা সাধারণত স্কেল দিয়ে খাতা মার্জিন করি, সেন্টিমিটার মাপি, ঠিক স্কেল দিয়ে এখানে বোঝা হচ্ছে সে মেডিসিনের শক্তি মাপা। স্কেল দিয়ে আমরা সাধারণত যেটা খাতায় মার্জিন করি কিংবা 1 ইঞ্চি 2 ইঞ্চি মাপি, আর হোমিওপ্যাথির স্কেল দিয়ে হোমিওপ্যাথির ওষুধের পরিমাণ করা হচ্ছে, শক্তির পরিমাণ করা হইতেছে ব্যাপার। ওকে, তাহলে টাইট্রেশন যেটা করা হয়, টাইট্রেশন মানে হচ্ছে ফ্রিকশন দিয়ে করা হয়, বললাম যে এই যেটা বিচূর্ণ করা হয়, চূর্ণ করা হয়। যেমন দেখেন লবণ, এই লবণটাকে এটা মর্টাল, এটাকে বলে মর্টাল, এটাকে বলে পিস্তল। ওকে, এই যে যে লম্বা যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে পিস্তল, মর্টার এন্ড পিস্তল। ওকে, তাহলে কি করা হচ্ছে টাইট্রেশন, এটাতে করে আমরা সি স্কেল তৈরি করতেছি, এখান থেকে সি পটেন্সি এবং হচ্ছে ডি পটেন্সি তৈরি করতে পারছি টাইট্রেশন করে। কিন্তু এলএম পটেন্সি 50 মিলিসিমের পটেন্সি টাইট্রেশন করে তৈরি করা সম্ভব হয় না, তার জন্য ডাইলেশন আরেকটা স্টেজে যেতে হয়। ওকে, এই হচ্ছে পার্থক্য। তার মানে ডেসি সেন্টি হয়ে গেল 50 মিলিসিমেন, এটা 6 এডিশনে যেটা বললে এটা সম্বন্ধে একটু ঝামেলা আছে, সেটার জন্য সাকরেশন করা হয়। এখন এই জিনিসটা দেখো কি করা হয়, একটা ন্যাচারাল এই ধরো একটা পাতা, হ্যাঁ পাতা, এখান থেকে পাতা থেকে আমরা ব্লেন্ডার করে বাসায় ব্লেন্ডার করে জুস বের করলাম। জুস বের করলে এই যে এখানে রাখলাম, এটার নাম হচ্ছে মাদার টিংচার, মানে মূল উপাদান। তাহলে আমরা এখান থেকে একটা ড্রপ নিলাম, জাস্ট 1 ড্রপ এখানে নিলাম, একটা আরেকটা নতুন একটা কৌটায়, বা এটাকে বলে ফিল, পিএইচ বলে না যে এক ফাইল খাও, এরকম ফাইল, PHIL ফাইল, ফাইলে নেওয়া হলো। নেওয়ার পরে 1 ফোঁটা দেওয়ার পরে এখানে 99 ড্রপ দেওয়া হলো, হ্যাঁ 99 ফোঁটা অ্যালকোহল দেওয়া হলো, পিওর অ্যালকোহল। দেওয়ার পরে 10টা ঝাঁকি দিবে। কত ঝাঁকি? যত ঝাঁকি তত নেকি, বিষয়টা এমন না, 10 ঝাঁকি দিতে হবে, এখানে বেশি দেওয়ার কোনো সুযোগ নাই। 10 ঝাঁকি, 10 ঝাঁকি দিতে হবে। 10 ঝাঁকি দিয়ে দিলে হয়ে গেল আমাদের মেডিসিন 1C। তার মানে 1C মানে হচ্ছে সেন্টিসিমাল, এই যে এটার কথা বললাম। ওকে, ডেসিমাল কি? জাস্ট 99 না দিয়ে 9, ডেসিমাল হচ্ছে 1:9 আর সেন্টিসিমাল হচ্ছে 1:99। এই হচ্ছে পার্থক্য, আর কিছু পার্থক্য নাই, আর সব পদ্ধতি এক, সেম। এই জন্য উনি 50 এডিশন এটা দিয়ে গেছেন। তাহলে এখানে সেন্টিসিমাল দিয়ে দেখানো হইতেছে, সমস্যা নেই, আমরা সেন্টিসিমাল দিয়ে দেখি। তারপর এখানে 1C তৈরি করা হলো, 1C থেকে আবার 1 ড্রপ এখানে ফেলা হলো ওষুধ, মানে এখান থেকে নেওয়া হলো ওষুধ। মানে এখানে কি আছে, তার মানে এখানে এখন মাদার টিংচারও আছে, অ্যালকোহলও আছে। ঠিক মাদার টিংচার অ্যালকোহল এই মিশ্রণটা 10টা ঝাঁকি দেওয়ার পরে সেকেন্ডে নেওয়া হলো, নেওয়ার পরে আবার 10টা ঝাঁকি দেওয়া হলো এখানে, তাহলে ওষুধ হলো 2C। আবার 2C থেকে নেওয়া হলো এখানে 1 ফোঁটা নেওয়া হলো, আবার 99 ফোঁটা নেওয়া হলো, তাহলে 3C। আবার 3C থেকে এখানে আরেক ফোঁটা নেওয়া হলো, 99 ফোঁটা ড্রপ করা হলো 4C, 5C, 6C, 7C, 8C, 9C করতে করতে আমরা যেটা বাজারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের 6C ইউজ করি আমরা, 12C ইউজ করি, যদি একটু কম এগুলো, বাট সব থেকে বেশি ইউজ করি 30, এই যে বললাম যেটা, হ্যাঁ 30 to 100। তার মানে দেখতেছো 30 মানে হচ্ছে 29টা বোতল চেঞ্জ করে 30-এ আসছে। তারপরে 200C, 200 মানে কত, 199টা বোতল চেঞ্জ করে, মানে একটার পর একটা এরকম ধাপ হতে 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 200C তে আসছে। এই যে দেখো, এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ, অনেক সময়ের কাজ। এই জন্য হ্যানিম্যান সাহেব
ওনার যে সময় ছিল সেই সময় খুব, ওখান তো যেহেতু মেশিন ছিল না, এখন তো মেশিন আসছে, মেশিনের ভিতরে এরকম ধরো এরকম 1000 বোতল বসাই দিল। হ্যাঁ, এখানে বসাই দিল ম্যানুয়াল অটোমেটিক মেশিন বসাই দিল, মেশিনে এখানে 1 ফুটে আসে অটোমেটিকলি, বা কেউ ড্রপ দিয়ে এখানে ফেলে দেয়, তো মেশিন আছে এরকম ঝাঁকি দেয় 10টা, ওকে হয়ে গেল, আবার 1 ফুটে ফেলে দিল, হয়ে গেল। কিন্তু হাত দিয়ে যদি তুমি তৈরি করতে যাও তাহলে কিন্তু পারবা, কিন্তু অনেক কি হয়ে যায়, অনেক পরিশ্রম হয়ে যায়। তো এইভাবে দেখো 200 হলো, তারপরে দেখো 1M 1000, তার মানে 999 পটেন্সি, পরে 1M হলো। তারপরে 10M ধরো 10,000, তার মানে 9,999, তারপরে 10M আসলো। তারপরে 50M, 50M 50,000, 49,999 এবারে আসলো। তারপরে 1M ধরো 99,999টা বোতল চেঞ্জ করে আসলো। কিন্তু 99,999টা বোতল যদি চেঞ্জ করতে হয়, তাহলে এক মেডিসিন বানানোর জন্য একটা কোম্পানি লাগবে, ঠিক না? কি বলো তোমরা? নয় হাজার জি ভাই। নয়শো নিরানব্বই বোতল যদি এক মেডিসিনের জন্য রাখতে হয়, তাহলে ওই একটা কোম্পানির জন্য একটাই লাগবে। এখন যেটা করা হয় যে আমরা ম্যানুয়ালি হাত দিয়ে 200 সি পর্যন্ত করা হয়, 200 সি পর্যন্ত উঠানো হয়, হ্যাঁ, মানে 199, 1 2 3 4 5 এরকম করে 200 পর্যন্ত তোলা হয়। তারপরে 200-র পরে এখন অটোমেটিক মেশিন বের হয়েছে, যে বললাম মেশিন বের হয়ে গেছে। এই মেশিনে এরকম ভাবে দিয়ে দেওয়া হয়, এখানে দিয়ে দেওয়া হয়, বোতল দিয়ে দেওয়া হয় না, এটা ভিতরে মেশিন এরকমভাবে ক্যাপচার করা আছে যে এরকম ভাবে পাস হতে হতে, হ্যাঁ, এরকম বাড়তে 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 বাড়তে, মানে এখানে হচ্ছে তুমি 1C, আমি শুনেছি যে এখন এরকম বের হয়েছে যে তুমি 1C দিয়ে দিবা, এখান থেকে CM হয়ে বের হবে। মানে এর ফলে যে ধাপগুলো যেটা আমরা করতাম সবগুলো মেশিনের ভিতরে অটোমেটিকলি এটা এটা হয়ে হয়ে একদম 1M থেকে CM। ধরো তুমি এখন তোমরা অনেক রেস্টুরেন্টে দেখবা কি হয়, অনেক রেস্টুরেন্টে দেখবা কোল্ড ড্রিঙ্কস, বিশেষ করে বিএফসিতে, আমি কেএফসিতে দেখেছি যে এখানে কোকাকোলা থাকে, ফান্টা থাকে, মেরিন্ডা থাকে, থাকে না? বলে কোনটা খাবেন, যেটা খাবার এটা চাপ দিয়ে দেয়, গ্লাস দিয়ে নিচে পড়ে যায়, তাই না? এরকম দেখছো না? ফান্টা, কোকাকোলা এরকম দেখি এখানে পরে চাপ দিয়ে পড়ে যায়। রেস্টুরেন্টের মধ্যে দেখি অনেক বড় বড় রেস্টুরেন্ট যেগুলো আছে, ঠিক তোমার 1C এখন তোমার দরকার 30 দরকার, ওকে তুমি 30 এখান থেকে নামিয়ে ফেললা, 200 দরকার নামিয়ে ফেললা, 1M দরকার নামিয়ে ফেললা, 50M। তার মানে এখন মেশিনের মাধ্যমে সব তৈরি করা হয়ে যাচ্ছে। এখন কিছুটা সমালোচনা আসতে পারে যে মেশিনের মাধ্যমে যেহেতু করা হইতেছে, তাহলে কি আসলেই শক্তির এক্সাক্ট পরিবর্তনটা আসছে? উত্তর হবে না, এক্সাক্ট পরিবর্তনটা আসতেছে না, কিন্তু কাছাকাছি আসতেছে। এই জন্য দেখা যাচ্ছে যে হাতে যদি তৈরি করা হয়, সেই মেডিসিন গুলোর দাম আমাদের কাছে খুব বেশি হয়ে যায়। অনেক কোম্পানি আছে ম্যানুয়ালি তৈরি করা হয়, তাদের দাম প্রায় 2 গুণ 3 গুণ দিতে হয়। এবং দেখা যাচ্ছে যেমন যে একটু আগে বললাম যে হেলিয়াস কোম্পানি আছে, ওনাদের কাছে অর্ডার দিতে হয়, প্রত্যেকটা মানে স্টেপের জন্য 1 পাউন্ড করে দিতে হয়। তুমি যদি চাও তাহলে তোমাকে 1M পর্যন্ত তৈরি করে দিবে। তবে আমাদের ক্লিনিক্যাল অবজারভেশন, দীর্ঘদিনের হোমিওপ্যাথি যারা ডাক্তার আছেন, চিকিৎসা করতেছেন 150 বছর ধরে, যারা হোমিওপ্যাথ আছেন সারা বিশ্বের, তারা এই পদ্ধতিতে মেশিনের মাধ্যমে তৈরি করা ওষুধ ইউজ করতেছেন এবং ভালো ফল পাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যদি হাত দিয়ে তৈরি করা যেত তাহলে এটা আরো বেশি কাজে হতো আর কি। কিন্তু তারপরেও অসুবিধা নেই, এটা দিয়েও মন্দ হচ্ছে না। যেটা দিয়ে পারবো না, CM পর্যন্ত 1 লাখ পর্যন্ত হাত দিয়ে তৈরি করা আসলে সম্ভব না। এটা থিওরিটিক্যালি এটা সম্ভব, প্র্যাকটিক্যালি কঠিন। এই জন্য করা হয় না, মেশিন দিয়ে করা হয়। মেশিনগুলো এখন খুব অত্যাধুনিক হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, সেই জন্য দেখা যাচ্ছে যে আর এই প্রবলেমটা আমরা করে ফেলতে পারছি, হ্যাঁ, হাত দিয়ে করার। তবে কিছু কিছু যে কোম্পানি আছে, লোকাল কোম্পানি, তারা 30 শক্তি 200 পর্যন্ত হাত দিয়ে করে। তবে আমি যেখানে যেটা বলি, সাপোজ তোমরা এখান থেকে যে জিনিসটা আমি বলতে চাই, একটু মুছে ফেলি আমি আগে। তো তুমি 30C কিনে নিয়ে আসলা বাজার থেকে, 30C নিয়ে আসলা। আচ্ছা, তার আগে 30C বলার আগে বলি, তারপরে যে 1C বললাম, তার মানে এখানে যদি এক্স বলি 1X, তাহলে বলো তো, তাহলে এখানে কত ফুটা মিশাবো? 1X যদি এখানে বানাতে চাই, তাহলে 1 ফুট আমি এখানে নিলাম, তাহলে কত ফুট? 1x বানাতে হলে 9 ড্রপ মেশাতে হবে। 9 ড্রপ মেশাতে হবে। ঠিক এভাবে 2X হবে। সবাই ধরতে পারছো? 2X 3X একই প্রক্রিয়া। এখানে আর কোনো নতুন কোনো নিয়ম নেই, জাস্ট শুধুমাত্র সি এর ক্ষেত্রে মিশাবো 99 ড্রপ, আর এক্স এর ক্ষেত্রে মিশাবো হচ্ছে 9 ড্রপ। এই হচ্ছে পার্থক্য। 9, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 99। ওকে, সো দিস ইজ এ ডিফারেন্ট, বেসিক ডিফারেন্ট, আর কিছুই না। ডেসিমাল এবং সেন্টিসিমাল। ডেসিমাল স্কেল এখন কার দিনে আরো পড়া ধরো আরো কমে যায়। পড়া আরো কমে যায় কি, আমাদের ডেসিমাল স্কেল ওষুধ খুব কম পাওয়া যায় এবং হচ্ছে খুব অল্প কিছু মেডিসিন পাওয়া যায়।
সব থেকে বেশি যেটা ডেসিমাল স্কেলে ইউজ হয় সেটা মাদার টিংচার। কারণ মাদার টিংচার মানে কি 1x, সবসময় মনে রাখবা মাদার টিংচার লিখি, ধরো আমলকি মাদার টিংচার বলি, মানে 1x মানে কি 1 ফুটা আমলকির রস 9 ফুটা অ্যালকোহল, তাহলে কত হইলো, পাওয়ারটা কত হইলো বলো? 1 ফুটা আমলকির রস 9 ফুটা অ্যালকোহল কত হইলো? 1 কত? 1x 1x হলো। ওকে, তাহলে আমরা 1x লিখে না, আমলকি লিখে কিউ লেখে, এটা হবে থেটা। হ্যাঁ, কিন্তু থিটা লিখতে কষ্ট হয়, থিটার জায়গায় এখন কিউ হয়ে গেছে পরিবর্তন হয়ে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা পাওয়ার কত বলো? এটা পাওয়ার কত মাদার অ্যাকচুয়ালি? 1x1x, রাইট, 1x। এখন তুমি 1x থেকে 2x বানাতে পারবা না বাসায়? পারবা? জি ভাইয়া পারা যাবে? পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারা পারা যাবে, যাবে। আমরা সবাই পারবো এখন। আর এগুলো ফার্মাসি ক্লাস, তো ফার্মাসি ক্লাস আসলে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আসলে অনলাইনে হয় না, একদমই হয় না। তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে ফার্মেসি ক্লাস। সামনাসামনি হাত দিয়ে যদি আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখাতে পারতাম, তোমাদের হাতে একটা করে আমি বোতল দিয়ে দিতাম, হ্যাঁ, তাহলে তোমরা হাত দিয়ে একটু যদি মর্টার পিস্টল নিয়ে একটু গুঁড়া করতা লবণ, হ্যাঁ আমরা এটা করেছি লকডাউন, এখন এই জন্য তোমরা সুযোগ হচ্ছে না। তাহলে সকল প্রকার মাদার টিংচার হচ্ছে 1x, দ্যাট মিনস ডেসিমাল স্কেল। আর সকল প্রকার বায়োকেমিক ট্যাবলেট যেটা আছে, ট্যাবলেট তোমরা জানো অনেক বায়োকেমিক ট্যাবলেট খেয়েছো, বায়োকেমিক ট্যাবলেট থেকে এরকম একটু বড় বড় হয়, বায়োকেমিক ট্যাবলেট খেয়েছো তো, গোল গোল হয়, মানে মিষ্টিও লাগে না, মানে অনেকটা মানে চালের গুঁড়ির মতো লাগে টেস্ট আমার কাছে, তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না। বায়োকেমিক, এই যে সুসলার, ডাক্তার সুসলার নামে যে আবিষ্কার করছেন 12টা মেডিসিন যে আমরা জানি, ক্যালিফস, হ্যাঁ, ন্যাট্টাম সাল্ট, ন্যাট্টাম মিওর, এই যেগুলো বের করছেন। তো এটা আসলে হোমিওপ্যাথিক ওষুধ না সরাসরি, যেহেতু ওখানে হোমিওপ্যাথির এই নিয়মটা ফলো করা হচ্ছে, মানে 1:9, রাইট, সেই জন্য এটা হোমিওপ্যাথিটাকে কাছাকাছি নিয়ে গেছেন। আর তার থেকে বড় যেটা ভিতরের কথা, সেটা হচ্ছে ডাক্তার সুস্তার সাহেব ছিলেন হ্যানিম্যানের শ্বশুর সাহেব, বুঝতে পারছো? যে হ্যানরি জয়টা নাম শুনছো না, জোহানা হ্যানরি, এটা হ্যানিম্যানের যে ওয়াইফ, এই হ্যানিম্যানের ওয়াইফের এই শ্বশুর বাবা ছিলেন হচ্ছে সুসলার। এখন শ্বশুর সাহেব আবিষ্কার করলেন বাদ দিয়ে দিয়ে কিভাবে যত কিছুই হোক, হ্যাঁ, তার মেয়ের সে জামাই, এখন সে বাদ দিতে পারে না। যদিও হ্যানিম্যান সাহেব প্রচুর সমালোচনা করছেন, এবং সুস্তার সাহেব হ্যানিম্যানকে নিয়েও খুব একবারে কি বলে জামাই শ্বশুর যুদ্ধ কিন্তু হয়েছে, মোটামুটি বেশ ভালোই হয়েছে। তারপরে শেষ হোক, মায়ের কারণেই হোক, যে কারণেই হোক, পারিপার্শ্বিক বক্তব্যের কারণেই হোক, দুইজন আবার একসাথে মিলে গেছেন। সেই জন্য আমরাও হোমিওপ্যাথির সাথে সাথে বায়োকেমিক ট্যাবলেটকেও সমানভাবে সম্মান করি, এবং আমরাও এটা ব্যবহার করি, এবং সুস্তারকে হোমিওপ্যাথির আমরা একজন সদস্য হিসেবে আমরা গ্রহণ করি। তার মানে ডেসিমাল স্কেল গুলো আমরা তাহলে পাচ্ছি বাজারে আজকের দিনে মাদার টিংচার হিসাবে, বায়োকেমিক হিসেবে প্রধানত পাচ্ছি। আর কিছু মেডিসিন, খুবই রেয়ার কিছু মেডিসিন আছে যেগুলো আমাদের হয়তো প্যাথোলজিক্যাল কেসগুলোতে ব্যবহার করা হয়। প্যাথোলজিক্যাল কেস বলতে বোঝানো হচ্ছে, ধরো যেটা আমাদের কোনো ডিফেক্ট হয়ে গেছে বডি, আমরা জানি আমাদের যখন কোনো বড় ধরনের ডিফেক্ট হয়ে যায়, আমাদের ভাইটাল ফোর্সটা অত্যন্ত দুর্বল হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়। যেমন কি হতে পারে, ধরো লাং ক্যান্সার হয়েছে, লাং ক্যান্সারের একটা রোগী যদি হয়, হ্যাঁ, তাহলে তার যে অবস্থা হবে আর একটা জ্বরের রোগী, দুইটা কি এক হবে? তোমরা এই বলো, কমন সেন্স দিয়ে বলো, না দুইটা ভাইয়া, এক হবে এক না। হবে না। এখন এই জন্য দেখা যাচ্ছে যে এই লাং ক্যান্সারের রোগীর যেহেতু ভাইটাল ফোর্সটা দুর্বল হয়ে গেছে, তাকে যদি উচ্চ শক্তির ওষুধ দেওয়া হয়, 1M 10M দেওয়া হয়, এটা নিতে পারবে না সে। এই জন্য তাকে ক্ষুদ্র মাত্রা দেওয়া হয়, ক্রুড ফর্ম, তখন ওষুধের পরিমাণটা বেশি থাকে, শক্তিটা কম থাকে। এখানে বুঝতে হবে 1x 2x এর মধ্যে ওষুধের পরিমাণটা বেশি, কিন্তু শক্তির পরিমাণটা কম। আর 1M 10M 50M এর মধ্যে ওষুধের পরিমাণটা একদমই নাই, কিন্তু পুরাটাই শক্তি। এই জন্য কিছু প্যাথোলজিক্যাল কেসে, যে বললাম ক্যান্সারের কথা বললাম, তারপরে ধরো তোমার এরকম কিছু কিছু রোগ আছে, বিশেষ করে ক্যান্সার ট্যান্সারের ক্ষেত্রে আমি দেখি যে এগুলো বেশি ইউজ করা হয়। তাছাড়া খুব বেশি ডেসিমাল স্কেল ইউজ করে, তারপরে খুব কম ইউজ করা হয়। তাহলে সেগুলো 1x 2x 2x পাওয়া যায় না, 1x 3x এরকম কিছু টাইট্রেশনও পাওয়া যায়, মানে পাউডার ফর্মেও পাওয়া যায়। যেমন ধরো অরাম মিউরনেট, অরাম একটা ওষুধের নাম বলি, অরাম মিউরনেট, AMN লিখে অরাম মিউরনেট, স্বর্ণ থেকে তৈরি করা হয়। তো এই ওষুধটা দেখা যাচ্ছে যে অনেকে বলছেন যে, বিশেষ করে বরিকের বইতে লেখা আছে যে ফাইব্রয়েড টিউমার আছে, জরায়ুর টিউমার, আমরা তোমরা জানো। আচ্ছা, ডিজিজের কথা খালি বলে যাও। দেখছেন যে এই অরাম মিউরনেট স্বর্ণ থেকে যে তৈরি করা হয়, এটা যদি, যেহেতু স্বর্ণ কি আমাদের কঠিন পদার্থ, তার স্বর্ণ থেকে ওষুধ বানাতে গেলে কি করতে হবে? স্বর্ণ নিতে হবে 1 গ্রেন,
এটার সাথে আমাদের সুগার অফ মিল্ক যুক্ত হবে 9 গ্রেন, তারপরে কি হবে 1x হবে, রাইট? তাই তো, আমরা তো এটাই জানি 1x হবে। জি ভাইয়া। 1x কিংবা 3x যদি আমরা খাওয়াই তাহলে ওনার ক্লিনিক্যালি কিছু কিছু রোগীর দেখেছেন যে ভালো উপকার পাওয়া যায়। তো এরকম ভাবে কিছু কিছু মেডিসিন আছে, তোমার ধরো যেমন লোভেলিয়া ইনফ্ল্যাটা মেডিসিন আছে, মাইরিস্টিকা আছে, সেগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের এইসব ক্ষেত্রে কাজ করে লোকালাইজ প্রেসক্রিপশন করার জন্য। কি বললাম? লোকাল ট্রিটমেন্ট করার জন্য, কোনো একটা পার্টিকুলার রোগটাকে কেন্দ্র করে। আর আমি যখন ব্রড হিডিং এ করবো তখন আর 1x 2x এ কাজ হবে না, তখন আমাকে চলে যেতে হবে সি পটেন্সি অথবা এলএম পটেন্সি। এটা দিয়ে আমরা আরো মানে দুইটা জিনিস শিখলাম পটেন্সি দিয়ে, যে কোন ক্ষেত্রে আমরা কোন স্কেল ইউজ করব। অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া সেন্টিসিমাল দিব নাকি 50 মিলিসিমাল দিব, অনেকে প্রশ্ন করে। এটা আসলে উত্তর দেওয়া যায় না। কেন উত্তর দেওয়া যায় না? এটা কেস টু কেস ভেরি করে। আর তোমার পেশেন্টটা কোন কিসের সেটা তো আমি জানি না। এরকম এখন একজনের ল্যাকেসিস দেওয়া দরকার, এখন ল্যাকেসিস যদি 1m কি বলে যে সেটা যদি 1x দিয়ে দাও মাদার ফর্ম, তাহলে তার জন্য ক্ষতির কারণ হতে পারে। কারণ সেটার মধ্যে 1x এর মধ্যে কি থাকে দেখো, 1x মাত্র এখান থেকে এটার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। ওষুধের কিন্তু গুণাগুণ কিন্তু এখানে আছে। আমরা পরীক্ষা ল্যাবরেটরিতে যেটা দেখেছি সেটা হচ্ছে 13C পর্যন্ত, 13C 13C পর্যন্ত ওষুধের যে উপাদানগুলো যেগুলো আছে সেগুলো থাকে। 13C এর পরে আর কোনো ওষুধের কোনো উপাদান থাকে না, শুধুমাত্র শক্তি থাকে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস এখান থেকে প্রশ্ন এসে পড়ে, তাহলে 13C যদি হয় তাহলে এটা ডেসিমাল স্কেলে কত হবে? একটু বুদ্ধি খাটিয়ে বলতে পারবা কেউ? আমি বলেছি 13C এর পরে মানে 14C থেকে কোনো ওষুধের শক্তি থাকে কিন্তু ওষুধের কোনো উপাদান থাকে না। তাহলে ডেসিমাল স্কেলের ক্ষেত্রে কত স্কেল পর্যন্ত তার পাওয়া যাবে, মেডিসিন পাওয়া যাবে আর তারপরে পাওয়া যাবে না? দেখি তো, একটু বুদ্ধি খাটিয়ে বলো তো, দেখি দেখি কেউ বলতে পারে কিনা। 38 হ্যাঁ, 30x 30x না, 30 30x 13 দেখো 1 × 9 হয়েছে এখানে, হ্যাঁ, তার 10 জি ভাগের ভাইয়া। এখানে যে 1:, আমরা যদি 100 ধরি, এখানে ধরো 100 আর এখানে ধরি 10 ধরি। আচ্ছা, তুমি আরেকটু সহজ করে দিই হিসাবটা। আমি ধরো এটা হচ্ছে 10 হইলো, হ্যাঁ, ডেসিমালে 10 হইলো আর সেন্টিসিমালে 100, মানে এটার 10 ভাগ করলে আমরা 10 পাচ্ছি, ঠিক না? তো আমরা যদি 10:10 হিসাবটা দেখো, 10:10 যদি আমরা করি তাহলে আমাদের কি হচ্ছে, 100 হচ্ছে। 10 10 100, মানে 2টা 10 আসছে না, 2টা 10 দুইবার, জি ভাইয়া। মানে কি এখানে 2টা 10 2টা 10 আসছে। এই জন্য আমরা হিসাব করে বের করেছি 1C = 2x। বলো 1C = কত? 2x 2x। তার মানে 30C = কত? 6x 30C 13 13 13 13C, 13c equal to 26x ইয়েস 26x। তার মানে 26x পর্যন্ত মেডিসিন উপাদান থাকে, কিন্তু 27 থেকে আর কোনো উপাদান থাকে না। সবসময় মনে রাখবা যে 1C = 2x। ওকে, তাহলে তোমরা আরেকজন বলো তো, 4x সমান সমান কত C? বলো তো, আরেকজন বলো তো, 4x সমান সমান কত C? কি বলবা? কে কে আছো এখানে? সোমায়া বলো তো যে তাহলে 4x = কত C হবে? দাঁড়াও, জুতো খোলো। জি ভাইয়া 2C। গুড, ভেরি গুড, হ্যাঁ 2C হবে, রাইট। তারপরে সাদিয়া নিপা, তুমি বলো তো যে 16C = কত x হবে? 16C = কত x সমান? 8 হ্যাঁ, বুঝে বলতে 8C হবে। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, 8C ভাইয়া। 8C হবে তখন। 32x হবে ভাইয়া। আচ্ছা, হ্যাঁ 32x হবে। আমি বললাম যে 16C। তুমি জিনিসটা আবার একটু বুঝাই, হ্যাঁ, এই যে বুঝে দিতে হবে, সমস্যা নেই, প্রথম দিন পড়তেছি তো। আবার আসি, তাহলে বললাম 1C = 2x, 2C = 4x। এইটুকু মনে রাখলেই চলবে, ওই 100 গুলো যদি মনে নাও থাকে। এখন এই সূত্রটাকে শুধু মনে রাখতে হবে, জাস্ট সিম্পল সূত্র। এখন আমি যদি বলি 96x = কত C?
খালি দুই দিয়ে ভাগ করবা, আর কিচ্ছু না। এক্স যখন আসবে 2 দিয়ে ভাগ করবা, সি যখন আসবে তখন 2 দিয়ে গুণ করবা, তাই তো? আর তো কিছু না এখানে। 96 ইকুয়াল টু কত এক্স বলো তো? 96 সমান কত সি? 48 সি। 48 সি অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, আর একটু ওই যে সাদিয়াই বলো, সে পারবে, সে পারবে, এখনই পারবে। সাদিয়া, তোমার কাছে ধরো ওষুধ আছে হচ্ছে বোরাক্স, একটা ওষুধ, সেটা তোমার কাছে আসে হচ্ছে 3x, BORAX, এটা তোমার কাছে আছে হচ্ছে 3x। ওকে, কিন্তু তোমার এক ফ্রেন্ড বলতেছে, দোস্ত আমার ওষুধ লাগবে সেন্টিসিমাল স্কেলে, কিন্তু তোমার কাছে আছে হচ্ছে ডেসিমাল স্কেলে। তুমি তাহলে এখন কি করে তাকে কি করবা? এটা একটু কঠিন হয়ে যায় না? কি করে কি বাবা? আচ্ছা, তুমি ওইভাবে না গেলেও তুমি এটা বলো, এটা কনভার্টেশন করাটা তোমার একটু কঠিন, বলো যে 3x ইকুয়াল টু কত সি, এটা বলো। বুঝে নাই মনে হয় হিসাবটা, নাকি ধরতে পারে নাই? না বুঝলে বলো, আমি আবার বুঝাই দেবো, সমস্যা নেই। না ধরতে পারলে বলো। সাদিয়া, আফরিন, নিপা, তুমি শুনতে পাচ্ছ কথা? জি ভাইয়া। তুমি কি মানে ধরতে ভাইয়া পারতেছো? আমার একটু, ভাইয়া আমি মাঝখানে একটু একটা কাজ চলে গেছে, ও, কাজে চলে এই জন্য গেছিলা? আর কি বুঝতে। তাহলে তো আর জি। ক্লাসে জিজ্ঞেস করে তাহলে তো লাভ হবে না না। ভাইয়া, একটা ইয়ার জন্য তো তাহলে তুমি আগের একটু কথা মিস করলে। ঝামেলা হয়েছিল তো ভাইয়া, এই জন্য আর কি মিস কাজ করে গেছিলাম করলে তো, কতগুলা। তাহলে তো আর এগুলো বলে লাভ নেই, তাহলে ভিডিও দেখো, তাহলে আমি আর রিপিট করবো না। মানে এক কথা আমি বারে বারে বলবো না, সবাই বিরক্ত হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের স্কেলের ধারণা, সেন্টিসিমাল, 50 মিলিসিমাল। এখন তোমরা ওষুধ দেখলেই চিনতে পারবা যে এটা কোন স্কেলের ওষুধ, রাইট? এখন থেকে কি আর কোনো কনফিউশন হবে? না ভাইয়া। স্কেল দেখলে কোনো কনফিউশন হবে না। কনফিউশন যদি হয়ও, এটা দেখলে কনফিউশন একদমই চলে যাবে। তার মানে আমরা ডেসিমাল স্কেলটাকে ডিনোট করতেছি এক্স দিয়ে, যেটা আমাদের বাজারে বা আমরা তৈরি করছি 1x, 2x, 3x, 6x, 12x, 30x, যত হতে পারে। সব পাওয়া যায় না বাজারে, এগুলি সাধারণত পাওয়া যায়, যেটা আমি ঘুরে ফিরে যেটা দেখেছি। আর সেন্টিসিমাল স্কেলের এটাও তুমি 1C, 2C, 3C বানাতে পারো, কিন্তু বানাতে পারলে কি হবে, সব পাওয়া যায় না বাজারে। সেগুলো 6, 12, 30, 200, 1M, 10M, 50M এবং হচ্ছে CM পর্যন্ত পাওয়া যাচ্ছে। এটা এটা আমরা প্রকাশ করি কয়েকভাবে। সরাসরি 6 বলতে পারি, অথবা 6C বলতে পারি, অথবা 6CH বলতে পারি। এগুলো কিছুই না, সি মানে সেন্টিসিমাল, এই সি মানে সেন্টিসিমাল, এইচ মানে হ্যানিম্যান। এই 3 ভাবেই থাকতে পারে। বিশেষ করে বাইরের দেশের যে কোম্পানিগুলো আছে, ওনারা 6CH লিখতে পছন্দ করে, আবার কেউ দেখছি 6C লেখে। বাংলাদেশি গুলো শুধুমাত্র 6A লেখা থাকে। যেটাই থাকুক না কেন, এখন থেকে আর কনফিউশন হবে স্কেল সম্বন্ধে বুঝতে? না জিজ্ঞেস করতে ভাইয়া, হবে কাউকে হবে না। যে এটা কোন স্কেলের ওষুধ? না ভাইয়া। হবে না। তাহলে এটা এটা কোন স্কেলের ওষুধ হয়ে গেল? 6x, এটা ডেসিমাল। ডেসিমাল, রাইট। এক্স থাকার কারণে ডেসিমাল হয়ে গেল, জাস্ট, আর কিছুই না। এই হচ্ছে ব্যাপার। এখন এই যে 50 মিলিসিমাল যেটা আছে, এটা দেখো, এটাও সহজ খুব। এটা কয়েকটা ভেরিয়েশন আছে, একই জিনিস। বাংলাদেশ, ভারত, ওয়েস্টার্ন কান্ট্রি এক একভাবে প্রকাশ করে। আমাদের দেশে M/1 বলি, M/1, M/1 লেখা হয়। ইন্ডিয়াতে 0/1 লেখা হয়। এবার 0/1, 0/2, 3, 4, 5, 6 চলতে থাকে না, মাঝখানে কোনো স্কিপ নাই, কিন্তু পটেন্সি স্কিপ নাই, একদম চলতে থাকবে যত তৈরি করতে পারে। আর ইউরোপ আমেরিকা কান্ট্রিগুলোতে 1/0 লেখে, জাস্ট ইন্ডিয়াটার উল্টা। ইন্ডিয়া 0/1 লেখে, আমরা 1/0 লিখি। বাট অ্যাকচুয়াল হবে যেটা, LM মানে হচ্ছে, L মানে 50, M মানে 1000, 50,000 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্ম যদি লিখতে চাই। তবে যে যে দেশে থাকে সেই দেশের মতোই লেখা উচিত, আদারওয়াইজ যারা লোকাল ফার্মেসি থেকে ওষুধ কিনতে গেলে দেখবা আবার সে ভেজালে পড়ে যাবে। তো সেই জন্য তোমরা বাংলাদেশে থাকো, তোমরা বাংলাদেশি ফর্মটা ইউজ করবা। ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়ার ফর্ম ইউজ করবা, বাইরের দেশে গেলে বাইরের দেশটা ইউজ করবা। ওকে। 6C ইকুয়াল টু 12x হবে না? 6C ইকুয়াল টু 12x হবে, অবশ্যই হবে। জি ভাইয়া, ঠিক আছে। মানে দ্বিগুণ হবে, দ্বিগুণ। জি ভাইয়া, হ্যাঁ। 1C ইকুয়াল টু 2x,
এই হিসাব করে সব জিনিস আগাবা। তাহলে এই হচ্ছে মোটামুটি। আমি কি এখানে কি মানে কি বলছিলাম, এখানে কি ভুল বলছিলাম আগের স্লাইডে? ভাই আগের স্লাইডে 3x দেখিয়েছিলেন, 3x, তাহলে হ্যাঁ 3x তাহলে ওটা ভগ্নাংশ হয়ে যায়। ভগ্নাংশ সি হয়ে যায়, এর হ্যাঁ ওইভাবে পাওয়া যায় না আসলে, 3x আসলে ওইভাবে পাওয়া যায় না মেডিসিন, মানে 3x কে অর্ধেক ওইভাবে আমি এমনি গাণিতিক হিসাব করার জন্য পেলাম। কিন্তু সমস্যা নেই, তোমরা এটা মনে রাখলেই চলবে যে যত সি তার দ্বিগুণ হচ্ছে বানাতে চাইলে, মানে এটার সাথে মিশাইতে পারি। 10 ইন্টু 10 100 হচ্ছে, তখন 100 ml, 100 মানে সি হচ্ছে, তার মানে আমরা যেহেতু 10 ইউজ করতেছি তার মানে এটার 2 ভাগের 1 ভাগ, এই হিসাবে আসতেছে, মানে এইভাবে হিসাবটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি। তখন এটা ডি হচ্ছে ডি স্কেল, আর এটা দুইটা মিলে হচ্ছে তখন সি স্কেল, এই জন্য এটাকে আমরা ভাগ করে ফেলতেছি। মানে 12x এর অর্ধেক হচ্ছে 6c, বা 6 এর ডাবল হচ্ছে 12x, যেইভাবে তোমরা বুঝে নাও, কোনো সমস্যা নাই এটা। এই হচ্ছে আমাদের স্কেলের রিলেশন মোটামুটি। তাহলে আমরা আজকে এ পর্যন্তই থাকুক, এমনিতেই ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। আমরা তাহলে নেক্সট ক্লাসে, আমি বলেছি আরো 2টা সিরিজ আছে, তারপর নেক্সট সিরিজে আমরা কি পড়বো, যে তাহলে আমরা অলরেডি আমরা সেন্টিসিমাল এবং ডেসিমাল স্কেল সম্বন্ধে কিভাবে তৈরি করতে হয় এটা একটু দেখেছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করব সেটা কিন্তু আমরা কিন্তু দেখি না, যে কত সাথে কি মানে বলছি সুগার অফ মিল অ্যাড করা হবে, পরিমাণ হিসাব নিকাশ কিন্তু আমরা করিনি। সেই জন্য আমরা নেক্সট ক্লাসে সেন্টিসিমাল স্কেল এবং হচ্ছে ডেসিমাল স্কেল, এটা 2টা ফর্মে তৈরি করা হয়। আগেই বললাম, একটা হচ্ছে ডাইলিউশন, একটা হচ্ছে ফ্রিকশন তৈরি করা হয়। তাহলে আমরা প্রথম ক্লাসে পড়বো ডাইলিউশন না, আমরা ফ্রিকশন, যেহেতু প্রথমে আসলে ফ্রিকশন নিয়ে পড়বো। মানে আমরা যদি কোনো একটা ওষুধ ডি স্কেল অথবা সি স্কেলে তৈরি করতে চাই এবং সেটার উপাদান যদি সলিড ফর্মে হয়, সেটা থেকে কিভাবে তৈরি করা হবে, তাহলে আমরা নেক্সট ক্লাসে পড়বো সেটা থেকে, ফ্রিকশন থেকে। এবং তারপরে ক্লাসে পড়বো আমরা সেই মেডিসিনটা যদি জুসি হয়, তরল হয়, তাহলে সেটা ডাইলিউশন করে কিভাবে তৈরি করা হয়, সেটা হচ্ছে পরের ক্লাস তৈরি পড়বো আমরা, 2টা ক্লাস। এবং 50 মিলিসিমাল যেহেতু একটা স্পেশালাইজড পটেন্সি, সেই জন্য আমরা 50 মিলিসিমালের জন্য আলাদা একটা রিজার্ভ একটা ক্লাস রাখবো। এই 3টা ক্লাস করার পরে তোমাদের পটেন্টাইজেশন নিয়ে যত প্রশ্ন আছে, যত ঝামেলা আছে, সব উত্তর তোমরা পেয়ে যাবা। আজকে মোটামুটি আশা করি যে অনেক জিনিসই তোমরা ক্লিয়ার হতে পেরেছো, রাইট? অনেক কিছু অনেক হয়েছে। ক্লিয়ার করেছো, তাহলেই আমি মনে করি আমার ক্লাসটা একটু দেখবা। আবার যারা, আমি অল্প কিছু কন্টেন্ট ছিল, ঘুরে ফিরে অনেক কথাই বলেছি, একটু মনে রাখলেই চলবে, বাস।